হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। কয়েকদিন আগেই পিএসসি তার দামামা কিন্তু বেজে গেছে বহু বছর পর। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, বহু বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে 2024 সাল একটা মাইল ফলক হতে চলেছে। সেটা ভোটের রাজনীতি হোক আর যাই হোক, শিক্ষক নিয়োগ হোক, এটাই আমাদের একমাত্র কাম্য, একমাত্র ইচ্ছা। এবং সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা মেধা দিয়ে আমাদের একটা সিট যেভাবে হোক আদায় করে নেব, এবং সেই লক্ষ্যেই আমরা পড়ব, আমরা লড়ব, আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করব। এবং সেই লক্ষ্যকে মাথায় রেখে তোমাদেরকে তৈরি করার লক্ষ্যে আমরা চলে এসেছি আজকের এই সেশনটা নিয়ে। সো আমি সবার প্রথমেই জানিয়ে রাখি যে পিএসসি নাকি এসএসসি, এই সন্দিহানে তোমরা যখন ভুগছো, ঠিক তখনই আমরা তোমাদের জন্য এনেছি প্রতিটি সাবজেক্টে টার্গেট টিচিং একটি ইনিশিয়েটিভ। যে ইনিশিয়েটিভে তুমি একটি যে কোনো কোর্স পারচেস করলে আরেকটি কোর্স পাবে সম্পূর্ণ বিনামূল্যে, সাথে সাথে পাবে 50% ডিসকাউন্ট। তাও সম্পূর্ণ টাকাটা একেবারে দিতে হবে না, তুমি 2000 টাকা দিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারো, তারপর বাকিটা কয়েকদিন ক্লাস করার পর তুমি পেমেন্ট করতে পারো। মোট কথা, তোমাদের এতদিন পর একটা যে সুযোগ এসছে, বিএসএসসিআই কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না, যাতে তোমার হাত থেকে চাকরিটা যেন ফসকে না যায়। আবারও বলি, টার্গেটটা একটা সরকারি চাকরি, টার্গেটটা এসএসসি বা পিএসসি নয়, টার্গেট শিক্ষকতা, টার্গেট টিচিং। আশা করি আমার সঙ্গে তোমরা সবাই একমত। একটু রিয়াকশন দিয়ে জানিও তো। এসএসসি হোক বা পিএসসি, কোনো বাদ বিচার নেই। আমার একটা চাকরি চাই, আমার একটা জব চাই, আমার পায়ের তলার মাটি যেন শক্ত হয়, এটাই মূল লক্ষ্য। আর তাই পিএসসি না এসএসসি, আমরা এই তরজাতে না গিয়ে বরং আমরা পড়বো, আমরা লড়বো, আমরা নিজের জীবনটা গড়বো, আমাদের নিজের সাবজেক্টটাকে পড়বো। তবে পথ দেখাবে কে? কারণ এসএসসি এসএলএসটি সিলেবাস এক, পিএসসি সিলেবাস আর এক। এই মুহূর্তে দাঁড়িয়ে এই একটা বিরূপ পরিস্থিতিতে, যেখানে দীর্ঘদিন যাবৎ কোনো রকম নিয়োগ নেই, যেখানে বিএড করে হাজার হাজার টাকা প্রতি মাসে প্রতি বছরে নেটসের বা ইত্যাদি পরীক্ষার জন্য কয়েক হাজার টাকা আমাকে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, সেখানে দুটো কোর্স পড়ার সামর্থ্য অনেকেরই নেই। সে কারণেই আমরা করলাম কি, একটি নিলে আরেকটি ফ্রি। তবে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে পিএসসি প্রশ্ন করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলোচনা, সাথে সিলেবাসের আলোচনা, কিভাবে তোমাকে এগিয়ে থাকতে হবে, কিভাবে এই মুহূর্ত থেকে তুমি বাংলার প্রস্তুতি শুরু করবে। আজকের এই ক্লাসটা শুধুমাত্র বাংলার ছাত্রছাত্রীদের জন্য, যারা বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করো তাদের জন্য। শুধু লক্ষ্য এসএসসি এসএলএসটি নয়, লক্ষ্য দুটোই। আমার যোগ্যতা যখন দুটো পরীক্ষা দেওয়াতে আছে, আমি কেন একটিকে টার্গেট করবো, এটা আমার কথা। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আর দেরি করব না, আমি সরাসরি সৌমিক স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। ক্লাস শুরু করার আগে পুনরায় প্রত্যেকবারের মতো বলবো যে ক্লাসটা হয়তো ফ্রি, কিন্তু তোমাদের সময়ের মূল্য অনেক। তাই সময় নিয়ে ভালো করে এই সময়টাকে ইউটিলাইজ করো, এবং খাতায় নোট নাও, হেডফোন লাগিয়ে ক্লাসটা করো, তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, এবং প্রত্যেকে নিজের মাইক মিউট রাখবে, ভিডিও অফ রাখবে, স্ক্রিন শেয়ার করবে না। ক্লাসের শেষে প্রত্যেকের প্রশ্ন উত্তর আমি নেব, আমি নিজেও পুরো ক্লাসটা থাকবো। তো সৌমিক স্যারকে অনুরোধ করবো ক্লাস শুরু করার জন্য। স্যারকে জানিয়ে রাখি, স্যার আপনার মাইকটা মিউট আছে, একটু আনমিউট করে নেবেন। স্যার স্যার আনমিউট করেছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। ওকে 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 থ্যাংক ইউ স্যারকে। সকলকে শুভ সন্ধ্যা। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ।
আমি অবশ্যই পিএসসির যে সিলেবাস রয়েছে সেখানে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের এসএলএসটির যে সিলেবাস রয়েছে, কারণ স্যার ইতিমধ্যে বলে দিয়েছে যে আজকে আমরা পিএসসির সিলেবাস এবং কিভাবে আমরা পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে সফলতা লাভ করব সেটা যেরকম বলবো, তেমনি অনেকের মনের মধ্যে কনফিউশন আসতে পারে যে এই এসএসসি এসএলএসটি এবং পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট রয়েছে তার মধ্যে বেসিক কি কি পার্থক্য রয়েছে। কোনো রকম যাতে কনফিউশন না থাকে, কোনো রকম যাতে দ্বিধা না থাকে, সংশয় না থাকে, তাই উভয় সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং সাথে যে তোমরা মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশন দিয়েছো সেই সিলেবাসটা সম্পর্কেও কিছু কথা বলে নেব। দেখো, আমরা প্রথমেই 9-10 এসএসসি এসএলএসটি যে সিলেবাস দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি সাহিত্য সঞ্চয়ন রয়েছে নবম দশম শ্রেণীর, সাহিত্য সম্ভার রয়েছে, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, এগুলো রয়েছে। এখান থেকে লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, এবং তোমরা সকলেই জানো যে লাইন তুলে কিন্তু এসব জায়গা থেকে খুব প্রশ্ন দেয়। কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, কারো হয়তো কোনো একটা কিছু নাম জানতে চাইলো, যেমন কোনির ক্ষেত্রে হয়তো খিদ্দার পুরো নাম জানতে চাইলো, বা কোনির ভালো নাম জানতে চাইলো, তার পরিবারের কারো নাম জানতে চাইলে, এরকম। এইবার এই যে টেক্সট সম্পর্কে আমি বললাম, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে তার মানে টেক্সট আমাকে কিন্তু ভাষা ভাষা পড়ে গেলে হবে না। শুধুমাত্র টেক্সটের গল্পটা জানলাম, আমি তারপরে উত্তর করতে চলে গেলাম, তা কিন্তু নয়। কারণ ইদানিং কালে একটা প্রবণতা খুব বেড়ে গেছে, সেটা কিন্তু লাইন তুলে প্রশ্ন দেয়া। কেন লাইন তুলে প্রশ্ন দেয়? তার কারণ হচ্ছে কম্পিটিশন তো অতি অবশ্যই বেড়ে গেছে, তার সাথে সাথে সিট সংখ্যাটাও সীমিত থাকে, তোমরা জানো। তা স্বাভাবিকভাবেই মেধা যাচাইয়ের ক্ষেত্রে আরো বেশি কমিশন কিন্তু কঠোর হচ্ছে, কারণ কম্পিটিশন প্রচুর মাত্রায় বেড়ে গেছে। তাই টেক্সট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং আমি এই ক্লাসের যেরকম বিগত ক্লাসগুলিতে করেছি সেই সম্পর্কে দু একটা কথা বলি, তাহলে তোমাদের ধারণা হবে। আমরা কিন্তু টেক্সট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করতাম, এবং কোন অংশটুকুনি বেশি গুরুত্বপূর্ণ সেই অংশটুকুনি লাইভ ক্লাসে স্টুডেন্টদেরকে উল্লেখ করে দিতাম, তারা তাদের টেক্সটে সেটা হাইলাইট করে দিত বা আন্ডারলাইন করে নিত। তোমরা যখন বাড়িতে পড়বে তোমাদেরকেও কিন্তু সেইভাবে বারংবার সেটা পড়তে হবে। এছাড়া আমরা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যেটা দেখবো, আমাদের এসএসসি এসএলএসটি তে রয়েছে চর্যাপদ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, বৈষ্ণব পদাবলী থেকে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দদাস, এই অংশটুকুনি তোমরা কিন্তু এই যে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দদাস, এটা কিন্তু পিএসসি তে পাবে। এছাড়া মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ধর্মমঙ্গল রয়েছে, তারপর বিজয়গুপ্ত, কেতকাদাস, ক্ষেমানন্দ রয়েছে, মনসা মঙ্গল থেকে ঘনরাম চক্রবর্তী, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস। এই কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস সবটাই অনুবাদ সাহিত্যের মধ্যে। এছাড়া চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে তোমরা বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ দেখতে পাচ্ছ। এছাড়া আরাকানের মধ্যে রয়েছে, আরাকান রাজসভা সাহিত্যের মধ্যে আলাওল, সৈয়দ আলাওল, দৌলত কাজী। শাক্ত পদাবলিকারদের মধ্যে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এখান থেকে কিন্তু যেটা তোমাদের করতে হবে, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার তো রাখতেই হবে। আমরা অবশ্যই পিএসসি নিয়ে আলোচনা করব, কিন্তু আমি ফারাকটা যেহেতু বলছি, তাই এই এসএসসি এসএলএসটির প্রিপারেশনটাও কেমন করে নেওয়া উচিত সেটা সম্পর্কেও দু একটা কথা বলে দিচ্ছি। এখান থেকে একটা ওভারঅল জিস্ট তৈরি করতে হবে আমাদের। ইনস্টিটিউট থেকে যেরকম স্টাডি মেটেরিয়াল দেয় সেটা তো থাকেই, এবং তোমরা যদি মনে করো যে বাড়িতে যারা প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু প্রত্যেকেই একটা জিস্ট তৈরি করবে। কারণ এই প্রশ্নটা আমি প্রত্যেক ক্লাসে পেয়েছি যে স্যার এত বড় সিলেবাস মনে রাখবো কি করে, এত সাল তারিখ, এত কবিতার নাম, এত কাব্যগ্রন্থের নাম, এত উপন্যাসের নাম কিভাবে মনে রাখবো। একদম ঠিক বলেছে তারা, যে এগুলো মনে রাখা সত্যিই কষ্টকর ব্যাপার। তাদেরকে আমি কয়েকটি পরামর্শ দিয়েছি, সেটা এই ক্লাসে শেয়ার করে নেব। তাদেরকে বলেছি অতি অবশ্যই তোমরা লেখার পরিমাণটা বাড়াও। আমরা যত বড় হতে থাকি তোমরা দেখবে তোমাদের জীবনের এই যে পড়াশোনার যে পরিসর, তাতেও কিন্তু তোমরা তাই করছো। তোমরা মাধ্যমিকের সময় পর্যন্ত যত লিখে লিখে পড়েছো বা লেখা
যে অভ্যাসটা ছিল সেটা কিন্তু যত তোমাদের এইচএস লেভেল বলো, গ্র্যাজুয়েশন লেভেল বলো, মাস্টার্স লেভেল বলো বা তার পরবর্তীকালে তোমাদের কিন্তু সেই লেখার অভ্যেসটা কমে গেছে। আশা করি কম বেশি সকলের ক্ষেত্রে এটা ঘটেছে। তাই সেই পুরনো অভ্যাসটা কিন্তু ফিরিয়ে আনতে হবে, লেখার পরিমাণটা বাড়াতে হবে। কারণ লেখার ক্ষেত্রে উপকারিতা কিন্তু দুই। এক, আমি নিজে স্বয়ং সক্রিয়ভাবে আমার ভুল ত্রুটিগুলো কিন্তু সংশোধন করতে পারি। আর দ্বিতীয়ত যেটা হয়, আমার চোখ কিন্তু দেখে যে আমি কি লিখছি। আর এই দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় যখন পরীক্ষার হলে কোনো প্রশ্নে আমি সন্দিহান হয়ে যাই, আমি কনফিউজড হয়ে যাই যে এর অপশনটা এ হবে না এর অপশনটা বি হবে। তখন কিন্তু চোখ বন্ধ করে আমি যখন ভাবি, আমি যে ওই যে একদিন লিখেছিলাম সেই লেখার ছবিটা আমার সামনে চলে আসে এবং উত্তরটাও এক ঝলকে এক পলকে আমার সামনে চলে আসে কিন্তু। তাই লেখার কিন্তু উপকারিতা এই দুই। এবার আসি যে স্যার কিভাবে স্ট্র্যাটেজিক্যালি লিখবো। প্রত্যেকটা নোট, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা গল্পের তোমরা নিজেদের মতো করে 4-5 লাইনে হোক, 6-7 লাইনে হোক, বা যদি খুব বড় কোনো অংশ হয় 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, দেখো চর্যাপত্র আর 4-5 লাইনে হবে না, কারণ সেখানে প্রচুর তথ্য আছে। সেগুলো তোমরা হচ্ছে তোমাদের মতো করে একটা কিন্তু নোট মতো করো। একটা নোট বলতে কি, এটা ঢালোয়া যে নোট সেরকম নয়, জাস্ট কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ লিখে রাখা, হাইলাইট তো অবশ্যই থাকবে, কিন্তু আমি তার সাথেও লিখবো। এবং প্রত্যেককে বলে রাখি যে আমি একটা, প্রত্যেকে হয় এইরকম একটা কিন্তু সকলের সাথেই কম বেশি ঘটে থাকে যে আজকে আমি একটা কোনো কিছু দ্বারা মোটিভেটেড হলাম, কাল থেকে আমি একটা রুটিন তৈরি করে ফেললাম যে এবার আমাকে এই চাকরিটা পেতেই হবে। হ্যাঁ, একদম ঠিকঠাক, ঠিকই আছে, কিন্তু আফটার অল সেও তো মানুষ। সে কি করলো, 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা আমি কাল থেকে পড়বো ঠিক করে নিয়ে, বাকি 4-5 ঘন্টা এটা করব। দেখো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই তাদের সংসার রয়েছে, অনেকে বিভিন্ন জবের সাথে যুক্ত, কেউ কেউ টিউশন পড়াও, আরো বিভিন্ন রকম পারিবারিক যে কাজকর্ম তার সাথে যুক্ত। তাই তোমাদের ক্ষেত্রে আমি ধরে নিই তোমরা 6 থেকে 8 ঘন্টা বা খুব বেশি হলে 10 ঘন্টা, 8 ঘন্টাটাই হয়তো বা 6 থেকে 8 ঘন্টার মধ্যেই সকলের পড়ার যে সময় সেটা পাও। যদি কেউ বেশি দিতে পারো সেটা তো খুবই ভালো। আমি এই 6 থেকে 8 ঘন্টা এই সময়টাকে ধরেই তোমাদেরকে বলছি। এমন কোনো অবাস্তব রুটিন নিজে করে ফেলো না যেটাকে তুমি কন্টিনিউ করতে পারবে না। দেখা গেল খুব জোর করে তুমি হয়তো 3 থেকে 5 দিন বা এমনকি 7 দিন তুমি কন্টিনিউ করতে পারলে, কিন্তু তারপরে তোমার মন মানসিকতা সাথ দিলেও তোমার হয়তো শরীরটা আর সাথ দিচ্ছে না। চোখে ব্যথা করছে, শরীরে আলসেমি রয়েছে, চোখে প্রচন্ড পরিমাণে ঘুম, ঘুম হচ্ছে না বলে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, পড়া মনে থাকছে না, এই ধরনের যাবতীয় উপসর্গ কিন্তু তখন দেখা যাবে। কারণ এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তোমাকে কিন্তু 3 থেকে 4 মাস বা 5 মাস, যদি আমি ধরে নিই যে পিএসসি যে ভোটের পর যদি তোমার নোটিফিকেশন বেরোয়, আশা করা যায় যে পুজোর আগে আগে সেটা পরীক্ষা আর একটা প্রবল সম্ভাবনা। এবং ভোটের পর, ভোট ধরো মোটামুটি 4 জুন মিটে যাচ্ছে, তারপরে নোটিফিকেশন বেরোলে আশা করা যায় জুলাই আগস্ট এই সময়, খুব বেশি মাঝে সময় দেবে না নোটিফিকেশন বার হওয়ার পর পরীক্ষার। তাই এখন থেকেই কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। যদি মনে করো যে নোটিফিকেশন বার হবে তারপরে আমি প্রস্তুতি নেব, সেক্ষেত্রে কিন্তু বেশি সময় পাবে না। আর সিলেবাস ছোট মানে এই নয় যে, সিলেবাসটা আমি অবশ্যই আলোচনা যখন করব তখন দেখতে পাবে যে ছোট মানে এই নয় যে না পড়ে মোটামুটি ভাষা ভাষা আইডিয়া নিয়ে চলে গেলেই হবে। কারণ একটু আগেই বললাম কম্পিটিশন প্রচন্ড এবং নেগেটিভ মার্কিং থাকবে 3টেতে 1টা, এটা পিএসসির ক্ষেত্রে বলছি। 3টের ক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে নেগেটিভ মার্কিং। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং ভেতর থেকে প্রশ্ন আসবে। তাহলে কি কি করব, আমি অবশ্যই একটা ছোট ছোট আকারে আমি কিন্তু আমার জিস্ট তৈরি করব এবং লেখার অভ্যাস তৈরি করব। এবং রুটিন তৈরির ক্ষেত্রে যেটা বলছিলাম, কোনো অবাস্তব রুটিন নয় যে আজকের মধ্যে আমি পুরো বৈষ্ণব পদাবলী শেষ করে ফেলবো। হ্যাঁ, যদি করে ফেলতে পারো খুব ভালো, কিন্তু দেখো একটা বৈষ্ণব পদাবলী 6 থেকে 8 ঘন্টার একদিনের মধ্যে যদি আমি শেষ করে ফেলি, আমার মনে হয় না সেটা অতটাও খুঁটিয়ে আমি শেষ করতে পারলাম। এখানে শেষ করাটা জরুরি না, 100% আমি সেই বিষয়টা আয়ত্তীকরণ করতে পারছি কিনা, নিজের গ্রিফে আনতে পারছি কিনা, সেটা আমাকে যাচাই করতে হবে। আর যাচাই কিভাবে করব? যাচাইয়ের জন্য মক টেস্ট দিতে পারো, যাচাইয়ের জন্য কোনো ইনস্টিটিউশনে তুমি যুক্ত হতে পারো,
বা নিজেও সেলফ স্টাডি বা নিজের যে পড়া ধরার ব্যবস্থা করা, নিজেকে বই বন্ধ করে নিজেকে বিভিন্ন রকম ওই তথ্যগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা নিজে যেভাবে প্রেজেন্টেশন দেবে সেইভাবে নিজেকে বারবার করে যাচাই করা, একটা রিভিশনের মধ্যে দিয়েই কিন্তু তুমি কিন্তু তোমার যে সঠিক লক্ষ্য সেখানে পৌঁছে যাবে। ঠিক যেরকম বারবার ঘষতে ঘষতে জিনিসটা পালিশ চকচকে হয়ে যায়, সেরকমই কিন্তু হবে। আর সকলকে বলি, রিভিশনের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। তাই কত তাড়াতাড়ি শেষ করব এটা কিন্তু মুখ্য বিষয় নয়, আমি সেই ব্যাপারটা কতখানি কংক্রিট, কতখানি পোক্তভাবে শেষ করতে পারছি সেটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। তাতে যদি কারো দেখা গেল একদিনে শেষ হচ্ছে, তো কারো দেখা গেল সেই টপিকটাই 3 দিন লেগে যাচ্ছে, লাগুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন নয় যে আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে যে আমি পিএসসি সিলেবাসটা 1 মাসের মধ্যে শেষ করে ফেলবো, শেষ করে ফেললেই ব্যাস আমি তো চাকরি মোটামুটি পাচ্ছি, এরকম কিন্তু ধারণা নয়, কারণ ভেতর থেকে প্রশ্ন আসবে। তাই জিস তৈরি করব, রুটিন তৈরি করব ফ্লেক্সিবল, যেখানে আমার পড়াশোনার জন্য যেমন সময় থাকবে, আমার নিজের কাজকর্ম করার সময় থাকবে, আমার যে বিভিন্ন ফোন দেখো এমন এখন একটা আমাদের সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তাই আমি যদি মনে করি যে আমি 6 মাস ফোন ধরবো না, এটা খুব বেশি অবিচার হয়ে যাবে, এবং এটা 2-4 থেকে 3 দিন মানার পর আমার মনে হয় না সেটা আমরা কেউই মানতে পারবো। তা স্বাভাবিকভাবে ফোনের জন্য হ্যাঁ সময়টা কমাতে হবে, হয়তো 1 ঘন্টা কি 2 ঘন্টা, বা বেশিরভাগ হলে যদি ফোনে আমাদের কোনো কিছু এরকম কাজ হয় সেক্ষেত্রে থেকে 2 থেকে 3 ঘন্টা, এর বেশি কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ায় যে একটা আসক্ত হওয়ার যে সম্ভাবনা সেটা আমাকে একটু কমাতে হবে। তার পাশাপাশি নিজেকে কিছু কিছু বিষয় থেকে সরিয়ে আনতে হবে, যে বিষয়গুলো থেকে এই কটা মাস সরিয়ে আনলে নিজেকে তোমার ক্ষতি হবে না। এই ব্যাপারগুলো কিন্তু নিজের মনের ভেতর কিন্তু আগে জাগিয়ে তুলতে হবে। কারণ একটা পরীক্ষা মানে এই নয় যে শুধুমাত্র পড়া। দেখো, এই পরীক্ষায় পাশের পর তোমরা কিন্তু সকলেই এক একজন শিক্ষক শিক্ষিকা হবে। তাই আমি এটা বলতেই পারি, তোমরা সকলেই কিন্তু ভাবি বা হবু শিক্ষক শিক্ষিকা। আজকে আমি যেই কথাগুলো তোমাদেরকে বলছি অ্যাজ এ টিচার, তোমরাও কিন্তু আর কয়েকটা মাস পর স্কুলে গিয়ে তোমাদের বিপরীতে থাকা ছাত্রছাত্রীকে কিন্তু বলবে। তাই কখন বলতে পারবে? যখন তুমি নিজে সেই ভাবনাটায়, নিজে সেই চিন্তাটায় বিশ্বাসী হবে, তুমি নিজে সেই রাস্তাটা ফলো করবে। তাই আজ থেকে কিন্তু সেই ভাবনায় ভাবিত হও, সেই রাস্তায় কম বেশি চলতে শুরু করো। তাই স্বাভাবিকভাবেই রুটিনে কিন্তু অদল বদল আনতে হবে, নিজের ভালো মন্দটা বুঝতে হবে যে আমি রুটিনে কি কি বদল আনবো আর কোন কোন জায়গা থেকে কতটা নিজেকে সামান্য হলেও সরিয়ে আনবো। দেখো, একটা সহজ বিষয়, আমি যেখান থেকে কিছু পাবো, যেখান থেকে আমার কিছু পজিটিভ পাওয়ার আশা রয়েছে, আমি তো সেখানেই বেশি সময় দেব। যেখান থেকে আমার পাওয়ার সম্ভাবনা কম, যেখানে হয়তো আমার সময়গুলো বেশি বেশি অপচয় হয়ে যাচ্ছে, আমি তাই স্বাভাবিকভাবে সেখান থেকে নিজেকে একটু সরিয়ে আনার চেষ্টা করব, অন্তত কয়েকটা মাস তো বটেই। হ্যাঁ জানি জীবনে হয়তো পাওয়া বা দেয়া এটাই বড় মুখ্য নয়, কিন্তু একটা চাকরি পেতে গেলে, ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে গেলে আমাদের এইটুকুনি আত্মত্যাগ কিন্তু করতেই হবে। যাই হোক, এবার সিলেবাসে ফিরে আসি। তাই রুটিন যখন করব তখন কিন্তু আমাদের কিন্তু একটু যে বিজ্ঞান ভিত্তিক যে ব্যাপারটা সেটা মাথায় রাখতে হবে, যে আমরা কখন কোন পড়াটা করব এবং আমাদের মেধা অনুযায়ী আমরা কোন টপিকের ওপর কতখানি সময় দেব। তোমাদের সারাদিনের রুটিন কি, তোমরা কোন কোন কাজের সাথে যুক্ত আছো এটা তোমরা ভালো জানো, সেই অনুযায়ী কিন্তু তোমাদের রুটিন ঠিক করবে। এবং দিনের শেষে যখন পড়া শেষ হবে, সেই রাত্রেবেলায় যদি রিভিশনের সময় থাকে, দিনে একটিবার সারাদিন যেটা পড়লে সেটা কিন্তু রিভিশন দেবে। সকাল থেকে দুপুর বিকেল সন্ধে যা পড়লে সেটা রাত্রিবেলা রিভিশন দেবে, এবং রিভিশনই কিন্তু তোমায় বলে দেবে তুমি সারাদিন যেটা পড়েছো সেটা কতখানি ইতিবাচক হয়েছে, তুমি কতখানি মনে রাখতে পেরেছো। এবং তখনই বুঝে যাবে যে তুমি যে রুটিনটা তৈরি করেছো সেটা কতখানি বাস্তবসম্মত হয়েছে আর কতখানি অবাস্তব হয়ে গেছে, তোমার জন্য কাজে লেগেছে কি লাগেনি। তাই রিভিশনটা কিন্তু রাখতে হবে। হ্যাঁ, রিভিশন করতে গিয়ে দুটো তিনটে বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসে। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে যখন আমরা রিভিশন দিই, আমাদের কাছে যদি খুব ভালো পড়া হয়, দেখা গেল 70% পড়া আমাদের মাথার মধ্যে চলে এসেছে, বাকি যে 30% থাকলো তার মধ্যে 20% আমাদের আবছা আবছা মনে আছে আর 10% মনে নেই।
তার মানে আমাদের ধরে নিতে হবে আমাদের পড়া কিন্তু মোটামুটি ঠিক পথে এগোচ্ছে। কিন্তু যদি মনে থাকার পরিমাণ 70% না হয়ে যদি 30 বা 40 হয়, তখন কিন্তু ধরে নিতে হবে আমার যে পড়ার ওয়ে, যে রাস্তা, যে পদ্ধতি, সেটা কিন্তু একটু বদল ঘটাতে হবে, আমাকে আরো বেশি মনোনিবেশ করতে হবে। এইভাবে কিন্তু নিজেকে ক্রমাগত প্রতিদিন কিন্তু ব্রাশ আপ করতে হবে, ঘষতে হবে, মাজতে হবে, এবং আস্তে আস্তে যাবতীয় যত প্রশ্ন তোমার মনের মধ্যে জাগছে, দেখবে এক এক করে তুমি নিজেই তার উত্তর দিতে পারছো। তাই রিভিশন কিন্তু প্রত্যেক দিন জরুরি। এবার আসি যে 20% আবছা আবছা ছিল, যার যেই 10% আমার মনেই পড়লো না, সেগুলোকে তৎক্ষণাৎ পড়ে নেওয়া। কোনো কাজ, দিনের কাজ সেই দিনই করবার চেষ্টা করবে, যদি খুব অসুবিধা না হয়। যদি সেরকম অসুবিধা হয় অবশ্যই, কারণ পারিবারিক বিভিন্ন রকম সমস্যা হতে পারে, শরীর খারাপ হতে পারে, আরো বিভিন্ন রকম অসুবিধা থাকতেই পারে প্রত্যেকের জীবনে। যদি খুব অসুবিধা না হয় তাহলে সেই দিনই করবার চেষ্টা করবে। আবছাগুলোকে আবার পড়ে নেবে, যেগুলো মনে পড়ছে না সেগুলোকে তো অতি অবশ্যই পড়তে হবে। এবং পরের দিন যখন পড়া শুরু করবে, সেটা কারো ক্ষেত্রে সকালবেলা হতে পারে, কারো ক্ষেত্রে দুপুরবেলা হতে পারে, কারো ক্ষেত্রে বিকেল বেলা হতে পারে, তখন কিন্তু আগের দিন যেগুলো তোমার আবছা আবছা মনে পড়েছিল বা মনে পড়ছিল না, যেগুলোকে আবার পড়তে হয়েছিল, সেগুলো কিন্তু আরেকটা বার ব্রেনটাকে চাপ দিয়ে যাচাই করে নেবে যে আমার মনে আছে কিনা। প্রত্যেকে মনে রাখো, বারবার তোমার ওই ব্রেনটাতে হ্যামারের আঘাত করতে হবে, হাতুড়ির আঘাত করতে হবে, ওকে কিছু ভুলতে দিলে হবে না। ওকে প্রত্যেক সময় আঘাত দিয়ে এটা মাথায় রেখে দিতে হবে যে আমাকে এইবার পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে সফল হতেই হবে। তারপরে আমরা কিসে আসবো? এখানে সাহিত্যের ইতিহাস দেখলাম। দেখো এখানে এই যে পোর্শনটা রয়েছে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে, এই পোর্শনটার ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের আমি যতগুলো ক্লাস করিয়েছি তাদের কিন্তু একটাই প্রশ্ন থাকতো, স্যার প্রত্যেকের রচনা সমগ্র, কারো কাব্য, কারো কবিতা, কারো উপন্যাস, কারো নাটক, কারো প্রবন্ধ, এগুলো নাম গুলিয়ে যাচ্ছে, সাল তারিখ গুলিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদেরকে যে কথাগুলো বলতাম তোমাদেরকে এই ক্লাসে, সেই কথাগুলো আমি আবার বলছি। তোমরা ক্রোনোলজি অনুযায়ী মনে রাখো। দেখো ক্রোনোলজি অনুযায়ী বলতে অর্থাৎ যেভাবে সময় এসেছে, যেটা 1904, তারপর 1905, 1906, 1907, এইভাবে ভাবে মনে রাখো। এটা তো একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি কি, দেখা গেল কোনো একটা ঔপন্যাসিকের 1926 সালে একটা রচনা রয়েছে, কোনো একটা উপন্যাস রয়েছে, ঠিক সেই 1926 সালেই আরেকজন কোনো কবির একটা কাব্যগ্রন্থ রয়েছে। এই যে তুমি দুটোর মধ্যে যখন একটা সম্বন্ধ স্থাপন করলে, দুটো কিন্তু মাথায় থেকে গেল। ঠিক যেরকম একটা অচেনা রাস্তায় যেতে গেলে আমরা রাস্তাটাকে মনে রাখবার জন্য সাদা বাড়ির পাশ দিয়ে গলি, হলুদ বাড়িটার থেকে দুটো বাড়ি পরে আমার ওই গন্তব্যস্থান, এইভাবে মাথায় রাখি, একটার সাথে আরেকটা সম্বন্ধ স্থাপন করে। আমরা কিন্তু এইরকম সম্বন্ধ স্থাপন করেও কিন্তু মাথায় রাখতে পারি। এই পদ্ধতিগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে অবশ্যই সেটা বারবার রিভিশন এবং একটু লেখার অভ্যেস তৈরি করা, তবেই কিন্তু এই পোর্শনটা মাথায় রাখতে পারবে। কারণ ইদানিং কালে কিন্তু সাল তারিখ নিয়ে বিভিন্ন রকম লেখকদের বা কবিদের জন্মসাল, তাদের পিতামাতার নাম তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখেছো, তারপর আজকেও দেখবে পিএসসির বিগত বছরের প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন এসেছে, তাদের বিভিন্ন রকম রচনার নাম। এবং এখানে কিন্তু আমাদেরকে এই পোর্শনে কিন্তু বিভিন্ন রকম পত্রিকায়, ধরো কারো কবিতা প্রকাশিত হয়েছে, কারো কোনো প্রবন্ধ প্রকাশিত হয়েছে, সেগুলো কিন্তু কোন পত্রিকায় কার সম্পাদনায় প্রকাশিত হয়েছে, কত সালে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং এখানে দুটো বিষয়ে একটু ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন তৈরি হয়, একটা প্রকাশকাল এবং একটা হচ্ছে রচনাকাল। অনেক সময় দেখা যায় যে রচনাকাল একটা সালে এবং তারপরে হয়তো কিছু বছর পর হয়তো সেটা প্রকাশিত হয়েছে কোনো পত্রিকায় হতে পারে, বা কোনো পরিষদ থেকে, বা কোনো একটি হয়তো প্রকাশনী থেকে। এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এছাড়া আমরা এখানে যেটা পাবো এসএসসি এসএলএসটির ক্ষেত্রে, ভারতীয় সাহিত্য থেকে 10 জন রচনাকার এবং আন্তর্জাতিক সাহিত্য থেকে 10 জন। এদের সম্পর্কও কিন্তু আমাদের সেই একই জিনিস, তাদের সাল তারিখ, একটুখানি জন্ম পরিচয় জেনে রাখা, তারপর
তাদের রচনা, তাদের প্রথম রচনার নাম, শেষ রচনার নাম, যদি কোনো এরকম উল্লেখযোগ্য রচনা থাকে, তারপর যে রচনার জন্য কেউ হয়তো নোবেল প্রাইজ পেয়েছে, কেউ হয়তো জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে, বা হয়তো কোনো একটা উল্লেখযোগ্য কোনো পুরস্কার পেয়েছে, তার সাল, তারিখ এবং সেই রচনার নামটা কিন্তু মাথায় রাখতে হবে। ইংরাজি থেকে বাংলা অনুবাদ তো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে সেটা যাবে। এবার আসি যে ব্যাকরণের ক্ষেত্রে। দেখো, ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু এসএসসি এসএলএসটি তে যতখানি ব্যাকরণ রয়েছে, পিএসসি তে কিন্তু তার থেকে পরিমাণে কম রয়েছে। আমি এক্ষেত্রে একটি কথা তোমাদেরকে বলে রাখি, অনেকেই হয়তো ভাবতে পারো যে এসএসসি এসএলএসটি নিয়ে এখন চিন্তা ভাবনা করবার কি দরকার, পিএসসি সিলেবাস তো আলাদা। দেখো, আলাদা হলেও বেসিক কিছু যে অংশ রয়েছে সেগুলো কিন্তু এক। তুমি কি বারবার করে পড়বে তা তো নয়। তুমি পিএসসির জন্য একবার পড়বে, এসএসসি এসএলএসটি নোটিফিকেশন বেরোলে তারপর পড়বে। আর নোটিফিকেশন বেরোনোর জন্য যদি মনে করো যে ওয়েট করবে, তাহলে কিন্তু একটু ভুল করে ফেলছো। কারণ এসএসসি এসএলএসটি যেরকম নোটিফিকেশনটা বেরোচ্ছে না, বেরোলে কিন্তু খুব কম সময়ের ব্যবধানেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ইতিমধ্যে তোমরা দেখেছো হেডমাস্টার হেডমিস্ট্রেসের যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়ে গেছে, এবং তোমরা সকলেই সংবাদ মাধ্যমে জানতে পেরেছো যে হেডমাস্টার হেডমিস্ট্রেসের পরেই কিন্তু এসএলএসটি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাবনা রয়েছে আপার প্রাইমারি নিউ রিক্রুটমেন্টেরও। তোমরা খবরের মাধ্যমে আশা করি এটা জানতে পেরেছো। তাই স্বাভাবিকভাবে, এবং এই তথ্যগুলো আমি দিচ্ছি না, সংবাদ মাধ্যমে আমাদের শিক্ষা মন্ত্রক থেকে যারা মন্ত্রী রয়েছেন তারাই কিন্তু দিয়েছেন। তা যাই হোক, তা স্বাভাবিকভাবেই তোমাদের কিন্তু প্রস্তুতি চালাতে হবে। যেমন পিএসসির ক্ষেত্রে সিলেবাসটা আমরা ছোট দেখলাম, এসএসসি এসএলএসটির ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পারলে যে সিলেবাস কিন্তু কত বড়। এই যে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, আমি শুধুমাত্র নাম বলে চলে এলাম, এখানে কতগুলো গল্প আছে একবার ভেবে দেখো। সেই প্রত্যেকটা গল্প কিন্তু তোমাকে জানতে হবে, তোমাকে কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে। কারণ আমি বলেই দিয়েছি শুরুতে, ভাষা কোনো ব্যাপার কিন্তু হবে না। তাহলে কিন্তু এই স্রোতের জলে কিন্তু তোমাকে ভেসে চলে যেতে হবে, তুমি কিন্তু কোনো ঠাঁই পাবে না। এবার আসি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, এখানে অপিনিহিতি, অভিশ্রুতি, তারপর আরো যে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, বিভিন্ন রকম যে ধ্বনির যে ব্যাপারগুলো রয়েছে সেটা কিন্তু এর মধ্যে থাকবে। সন্ধি থাকবে, উপসর্গ, অনুসর্গ, ধাতু প্রত্যয়। এই জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই একটু কঠিন লাগে, কারণ শুধুমাত্র অনেকে মুখস্থ করে চলে যায়, কিন্তু আমি বলবো না, এক্ষেত্রে কিন্তু মুখস্থ করে গেলে হবে না। তার কারণ হচ্ছে তোমরা কিন্তু সকলেই বাংলা বিষয়ের অভিজ্ঞ শিক্ষক হতে চলেছ, কারণ পরবর্তীতে তোমরা যখন শেখাবে তোমাদের কিন্তু সবটা জানতে হবে। এখানে কিন্তু তাই ধাতু প্রত্যয়ের যে একটু তুলনামূলক যে জটিল ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝতে হবে। শব্দ ভান্ডারের ক্ষেত্রে কিছুটা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমরা মুখস্থ হয়ে যায় আমাদের কোন ভাষা থেকে বেশি এসেছে। দেখো, আরবি ফার্সির একটা ছোট ব্যাপার বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আরবি ফার্সি শব্দের ব্যবহার কিন্তু আমাদের আইন, আদালত, মোকদ্দমার যে শব্দগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আরবি ফার্সি শব্দের ব্যাপক ব্যবহার হয়। এইভাবে আর কি মনে রাখা। এছাড়া কারক রয়েছে, তার বিভিন্ন রকম শ্রেণী বিভাগ, তোমরা সেটা জানো। কর্তৃকারকের ক্ষেত্রে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়, কর্মকারকে কি বা কাকে, অধিকরণে যখন হয় তখন স্থান, কাল, পাত্র, অপাদানে হইতে থেকেছে, এইভাবে আর কি। এছাড়া সমাস রয়েছে, ব্যাস বাক্য কি, সমস্যমান পদ কি, তার যে বিভিন্ন রকম ভাগ সেগুলো রয়েছে। শব্দ পদের ক্ষেত্রে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, শুধুমাত্র এগুলো নয়, তাদের যে বিভিন্ন রকম ভাগ আছে। বিশেষ্যর ক্ষেত্রে প্রায় বেশ কয়েকগুলো ভাগ রয়েছে, বিশেষণের অনেকগুলো ভাগ রয়েছে, সর্বনাম এবং অব্যয়টা কিন্তু এই পদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সে পদান্বয়ী অব্যয় হোক, অনন্বয়ী অব্যয় হোক, সমুচ্চয় অব্যয় হোক, ইত্যাদি আর কি। এটা কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এছাড়া আমরা এখানে যে বাক্য নির্মাণ করতে গেলে বাক্যের যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, এগুলো কিন্তু বুঝতে হবে। এছাড়া উদ্দেশ্য বিধেয় রয়েছে, এবং ক্রিয়ার যে কাল সেটা একটুখানি জানতে হবে। বাক্যের যে বিভিন্ন রকম ভাগ সেটা জানতে হবে। বাচ্য পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য ইত্যাদি। আমরা 9-10 সিলেবাসটা দেখলাম। এবার 11-12 ক্ষেত্রে দেখছি যে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর যেটা রয়েছে সাহিত্য চর্চা, সাহিত্য কথা, সেটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ টেক্সট রয়েছে। তারপরে আমরা এখানে
মাফ করবে, যে 9-10-এর যে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার সেটা নয়, এখানে আমরা 11-12-এর এই অংশ থেকে আমরা দেখব। তারপরে হচ্ছে বাংলা যে শিল্প সাহিত্যর সেটা রয়েছে, সেটা অর্থাৎ 11-12-এর ক্ষেত্রে আমরা তাদের টেক্সটটা পড়বো, সাথে সাথে তাদের যে সাহিত্যের ইতিহাসের যে বই দুটি রয়েছে সেখানে কিন্তু আমাদের ভাষা, লিপি, আরো যে বিভিন্ন রকম গান, চিত্রকলা, আরো যে বিভিন্ন রকম অংশ রয়েছে সেটা কিন্তু সবটাই জানতে হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেরকম আগের সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য থেকে 10 জন করে রয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু যা যা একটু আগে বলেছিলাম সেই একই ব্যাপারগুলো দেখতে পাচ্ছ। ধ্বনি দেখতে পাচ্ছ, তারপরে তোমার ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন রকম কারণ, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, সেই সবগুলোই কিন্তু রয়েছে। এছাড়া এখানে রয়েছে শব্দ, পদ, কারক, অকারক, যে বিভিন্ন রকম কারকের যে ভাগ একটু আগে বলছিলাম সেগুলো। এছাড়া আমরা সমাস দেখতে পাচ্ছি, বাক্য নির্মাণের যে বিভিন্ন রকম শর্ত যেটা একটু আগে বললাম সেগুলো, বাচ্য পরিবর্তন, এগুলো কিন্তু সবটাই 11-12-এর মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে এখানে কিন্তু কাব্য, নাটকের যে বিভিন্ন রকম ভাগ, অর্থাৎ সাহিত্যের যে রূপরীতি, এছাড়া কিছু উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ, তাদের শ্রেণীবিভাগ, সে সম্পর্কিত কিছু উদাহরণ ইত্যাদি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে সিলেবাসটা কত বড় এবং কেন বারবার করে বলছিলাম যে পড়া তোমাদেরকে শুরু করে দিতে হবে। আমি জানি অনেকেই পড়াশোনার মধ্যে রয়েছে, কিন্তু কেউ যদি মনের মধ্যে এই ধারণা নিয়ে আসো যে আগে নোটিফিকেশন বেরোক, কারণ আমি সত্যি কথা বলছি, প্রত্যেকটা ক্লাসে বলতাম, এখনো বলছি, যদি 6 থেকে 8 ঘন্টা পড়ো, কারণ এখন বেশি সময় দেওয়াটা, কারণ প্রত্যেকেই কাজের সাথে যুক্ত রয়েছে, সময় বেশি করে নিজের জন্য সময় দেওয়াটা একটু চাপের হয়ে যায়। তাই 6 থেকে 8 ঘন্টা সময় দিলে যা সিলেবাস রয়েছে সেটা ঠিক মতো শেষ করতে, দেখো সিলেবাস 1 মাসেও শেষ করা যায় তা কিন্তু নয়। আমি একটা ইউটিউবের ভিডিও দেখে একটা উপন্যাস শেষ করে ফেললাম 30 মিনিট শুনে, সেটা কিন্তু ধারণা তৈরি হলো, কিন্তু আমি বলে দিয়েছি সেই ধারণা দিয়ে কিন্তু পাস করতে পারবে না। 2-1টা প্রশ্নের উত্তর করে আসা যায়, কিন্তু এই কম্পিটিশনের যুগে পাসটা করা হবে না, কাট অফের মধ্যে নিজের মার্কসটা হয়তো থাকবে না। তাই এই যে ধারণা শুধু নয়, যেটা বলছিলাম যে 6 থেকে 8 ঘন্টা পড়ে অন্তত 7 থেকে 8 মাস লাগবে, বা আমি যদি খুব তুমি ধরে নিই যে তোমার মেধা প্রচন্ড, তাতেও কিন্তু 6 মাস অন্তত মিনিমাম লাগবে তোমার এই এসএসসি এসএলএসটি, সেটা 9-10 হোক বা 11-12-এর সিলেবাসটা শেষ করতে। ঠিক আছে, দেখো মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে, আমি বলেছিলাম যে একটুখানি বলবো, সেটা বলে দিচ্ছি। এখানেও আমরা টেক্সট দেখতে পাচ্ছি যে ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্যে যাদেরকে পড়েছিলাম তাদের, এবং ব্যাকরণ কিন্তু মোটামুটি একই ধরনের রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার আমাদের যে মুখ্য যে আলোচ্য বিষয়, যেটা WBPSC পাবলিক সার্ভিস কমিশনের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট, সেখানে আমি চলে আসছি। প্রথমে সিলেবাসটা দেখিনি। দেখো উপন্যাসের মধ্যে রয়েছে কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, আশাপূর্ণা দেবীর বলয়গ্রাস। এবার প্রশ্ন, স্যার এই আমি কি তাহলে উপন্যাসটা কিভাবে পড়বো? অবশ্যই উপন্যাসটা তোমাকে পুরোটা খুঁটিয়ে পড়তে হবে, এবং একবার নয়, অন্তত 2বার, কারণ একবারে বেশ কিছু খুঁটিনাটি অংশ কিন্তু তোমাদেরকে তোমার ঠিক মনে থাকবে না। 2বার যখনই পড়বে সেটা কিন্তু মনে থাকবে। উপন্যাসটা একদম থরলি রিডিং পড়তে হবে, উল্লেখযোগ্য অংশগুলো হাইলাইট করতে হবে টেক্সটের মধ্যে, তার পাশাপাশি নোট ডাউন করতে হবে। তবেই কিন্তু যে বিভিন্ন রকম লাইন তুলে প্রশ্ন, আজকে যখন প্রশ্ন শেয়ার করব তখন দেখতে পাবে যে কিভাবে লাইন তুলে প্রশ্ন দিয়েছে, কে বলেছে, কেন বলেছে, শূন্যস্থান পূরণ দিয়েছে, এই ধরো, তখন কিন্তু সেটা বুঝতে পারবে। এছাড়া লেখক পরিচিতি কিন্তু কিছু পড়ে রাখতে হবে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হোক, আশাপূর্ণা দেবী, তাদের জন্ম সাল তারিখ, তারপরে তাদের যদি উল্লেখযোগ্য কোনো পুরস্কার পেয়ে থাকে, কোন রচনার জন্য পেয়েছে, প্রথম রচনা, শেষ রচনা, একটুখানি পড়ে রাখতে হবে। দেখো কাব্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য রয়েছে, যার চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্বর্গ, এই 3টি স্বর্গ রয়েছে। জীবনানন্দ দাশের বনলতা সেনের কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা রয়েছে। কি কি না, প্রথম 5টি কবিতা হলো বনলতা সেন, 20 বছর পরে, হাওয়ার রাতে, আমি যদি হতাম এবং ঘাস, এই 5টি কবিতা রয়েছে। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সকলের গান, মে দিনের কবিতা,
মে, ময়কারে মে, মে দিনের কবিতা, কানামাছির গান, রোমান্টিক প্রস্তাব 1940 এগুলো রয়েছে। এছাড়া সঞ্চিতা কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলামের রয়েছে বিদ্রোহী এবং আমার কৈফিয়ত, এই দুটি। এই প্রত্যেকটা রচনার ক্ষেত্রে কিন্তু আমাকে খুঁটিয়ে পড়তে হবে, এবং কবিতার ক্ষেত্রে তোমাদের কিন্তু জীবনানন্দ দাশের ক্ষেত্রে ধরো ঘাস কবিতা পড়বার সময় বা অন্য কোনো হাওয়ার রাতে বা এই ধরনের কবিতাগুলো পড়বার সময় কিছু উপমা, কিছু অনুষঙ্গ এমন চলে আসে যেগুলো কিন্তু খুঁটিয়ে লাইন বাই লাইন বারংবার পড়ার সাথে সাথে তোমাদের কিন্তু অনুধাবন করতে হবে, নয়তো কবিতার যে বিষয়বস্তু সেটা কিন্তু মাথায় থাকবে না। ঘাস কবিতার ক্ষেত্রেই দেখবে, বা তোমার হচ্ছে যে মেয়ের, তারপরে তোমার হচ্ছে বনলতা সেনের ক্ষেত্রে দেখতে পারো, এখানে এমন কিছু অনুষঙ্গ চলে আসবে যদি আমি খুঁটিয়ে না পড়ি, আমি যদি সেই লাইনটা কেন কবি ব্যবহার করেছে সেটা যদি না জানি, তাহলে কিন্তু আমাদের কিন্তু উত্তর করতে অসুবিধা হবে। কারণ মুখস্থ নয়, কনসেপচুয়াল কোয়েশ্চেনের কিন্তু সংখ্যা বেশি থাকবে। তাই তোমার যদি ধারণা পরিষ্কার না হয়, তুমি যদি সেই টেক্সটের ভেতরে প্রবেশ করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে পরীক্ষাটায় সফল হওয়ার জন্য। তাহলে আমি বলে দিচ্ছি, জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থে যে 5টি কবিতা রয়েছে কি কি। বনলতা সেন, 20 বছর পরে, হাওয়ার রাতে, আমি যদি হতাম এবং ঘাস। আর সুভাষ মুখোপাধ্যায়ের রয়েছে পদাতিক কাব্যগ্রন্থ থেকে 5টি কবিতা, সেগুলি হলো সকলের গান, মে দিনের কবিতা, কানামাছির গান, রোমান্টিক এবং প্রস্তাব 1940। তাহলে পদাতিক থেকে 5টি রয়েছে সকলের গান, মে দিনের কবিতা, ময়কারে মে, মে দিনের কবিতা, কানামাছির গান, রোমান্টিক এবং প্রস্তাব 1940। এই 5টি রয়েছে পদাতিক কাব্যগ্রন্থ থেকে সুভাষ মুখোপাধ্যায়। এবং এক্ষেত্রেও কিন্তু একটু লেখক পরিচিতি, তাদের প্রথম রচনা, শেষ রচনা, উল্লেখযোগ্য রচনা, যদি কোনো রচনার জন্য কোনো বিশেষ পুরস্কার পেয়ে থাকেন তার নাম, সাল, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে নাটকের ক্ষেত্রেও কিন্তু লেখক পরিচিতি থেকে একই রকম ভাবে পড়ব, এবং নাটকের ক্ষেত্রে কিন্তু একটু দৃশ্য সংখ্যা, কোন দৃশ্যে কি ঘটেছে বা কোন অংশে কি ঘটেছে, কে কাকে কি বলেছে, এগুলো অবশ্যই আন্ডারলাইন করব, এবং কোন দৃশ্যে কি কি রয়েছে সেটা একটুখানি জিস্ট আকারে কিন্তু আমরা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করব, তবেই কিন্তু মাথায় থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বিসর্জন নাটক পড়বো, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানেই বুঝতে পারছো তার নাট্য সাহিত্য যে অবদান, তার যে নাট্য রচনা, সেগুলো সম্পর্কেও কিন্তু একটুখানি জেনে নেব। প্রবন্ধের ক্ষেত্রে আসি, যেমন রয়েছে কাজী আব্দুল ওদুদের নির্বাচিত প্রবন্ধ, প্রথম 5টি প্রবন্ধ, সেগুলি বলে দিচ্ছি কি কি। সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথের গান, বঙ্কিম প্রতিভা, গেটে, গয় জফলা একার টয়েকার গেটে, রবীন্দ্রনাথ এবং কবির মহাপ্রাণতা। তাহলে কাজী আব্দুল ওদুদের যে প্রথম 5টি প্রবন্ধ, সেগুলি হলো রবীন্দ্রনাথের গান, বঙ্কিম প্রতিভা, গেটে, গয় জফলা একার টয়েকার গেটে, রবীন্দ্রনাথ এবং কবির মহাপ্রাণতা। এছাড়া অন্নদা শঙ্কর রায়ের যে প্রথম 5টি প্রবন্ধ রয়েছে শ্রেষ্ঠ প্রবন্ধ থেকে, সেগুলি হলো জীবন শিল্পী রবীন্দ্রনাথ, ফাউস্ট, ব্র্যাকেটের মধ্যে যদি কেউ নোট ডাউন করো লিখবে গেটে সাধক, গয় জফলা একার টয়েকার গেটে সাধক। এছাড়া কবিগুরু গেটে, গয় জফলা একার টয়েকার, সমর ও শান্তি, এবং শেষ হচ্ছে অন্যতম গুরু টলস্টয়। আমি আরেকবার বলে দিচ্ছি, অন্নদা শঙ্কর রায়ের যে প্রথম 5টি প্রবন্ধ রয়েছে শ্রেষ্ঠ প্রবন্ধ থেকে, সেগুলি হলো জীবন শিল্পী রবীন্দ্রনাথ, ফাউস্ট, ফয়াকার রস্যৌ দন্তার শয়টয়, ব্র্যাকেটে লিখবে গেটে সাধক, গয় জফলা একার টয়েকার গেটে সাধক। 3 নম্বর কবিগুরু গেটে, গয় জফলা একার টয়েকার। 4 নম্বর সমর ও শান্তি, এবং 5 নম্বর অন্যতম গুরু টলস্টয়। এরপরে আসি ছোট গল্প। ছোট গল্প থেকেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু তার যে ছোট গল্পের যে রচনা, সেগুলো একটু গুরুত্ব দিতে হবে, তার সাল তারিখ এবং
উল্লেখযোগ্য ছোট গল্পের চরিত্রগুলো একটু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই এই ছোট গল্পগুলো কিন্তু সেইভাবেই আমাকে একটু জিস্ট তৈরি করতে হবে, কে কাকে বলেছে, কোন অংশে বলেছে। এক দুই করে যদি বড় গল্পের মানে ছোট গল্পের যে বিভিন্ন রকম অংশ, প্রথম অংশে হয়তো একটা ঘটনা ঘটেছে সেটা একটুখানি উল্লেখ করে রাখা যে প্রথম অংশে আমি এই ঘটনাটা জানতে পেরেছি, প্রথম অংশে এইটা ঘটেছে। তারপরে এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে চরিত্রগুলোর নাম মনে রাখা। অনেক সময় যেটা হয় ছোট গল্পের ক্ষেত্রে, এই ছোট গল্পের চরিত্রের সাথে ওই ছোট গল্পের চরিত্র একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি। জ্যোতিরিন্দ্র নন্দীর রচনার ক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন রকম উপমা, অনুষঙ্গ সেগুলো কিন্তু চলে আসবে এবং সেক্ষেত্রে দেখবে যে বিভিন্ন রকম প্রাণী, তারপর বিভিন্ন রকম একটু একটু অন্য রকমের যে ব্যাপার সেটা পড়বার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। এই গিরগিটি গল্পটা যখন পড়বে তখন বুঝতে পারবে, মানে একদম বাস্তবের কাছাকাছি এসে আমাদের চারপাশে আমরা এখন যা যা দেখছি, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ হোক, একটা টিনের, মানে তার যে বর্ণনাগুলো সেগুলো খুব বেশি টাচি, খুব বেশি বাস্তব, আমরা যখন পড়বো সেটা দেখতে পাবো। এবং বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তোমরা দেখো মঙ্গল কাব্যের মধ্যে কিন্তু যেটা সব থেকে বড় একটা অংশ, এখানে মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, তারপর মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের কিন্তু মানে পুরোপুরি একদম প্রথম থেকে কানা হরিদত্ত থেকে আরম্ভ করে উল্লেখযোগ্য যারা রচনাকার আছে সেই তাদের নাম, তাদের রচনা, সাল তারিখ, জন্ম পরিচয় জানতে হবে। চণ্ডীমঙ্গলের ক্ষেত্রেও তাই, ধর্মমঙ্গলের ক্ষেত্রেও তাই। বৈষ্ণব কাব্যের মধ্যে আমরা বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস তাদের যে বিভিন্ন রকম পদ রচনা, কে কোন পদে শ্রেষ্ঠ, যেমন বিদ্যাপতি মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ, এইভাবে প্রত্যেকটা যে অংশ সেটা মাথায় রাখবো। এবং বৈষ্ণব কাব্য সম্পর্কিত কিছু ধ্যান ধারণা, যেমন হয়তো যে বৈষ্ণব কাব্যে যে বিভিন্ন রকম রাধা চরিত্র, তারপর পরবর্তীতে যে রাধা চরিত্র হচ্ছে সেগুলো একটুখানি জেনে রাখা। দেখো এখানে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে আধুনিক কালে। ফোর্ট উইলিয়াম কলেজ সাথে সাথে কিন্তু ওতপ্রোতভাবে যেটা জড়িত শ্রীরামপুর মিশন সেটা কিন্তু চলে আসছে, তাই সেটা কিন্তু আমাদেরকে একটু পড়ে নিতে হবে। এর পরবর্তীতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার বিভিন্ন রকম যে রচনা, সেই রচনাগুলোর নাম, সাল তারিখ এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দীনবন্ধু মিত্রের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য রচনা নীলদর্পণের যে চরিত্রগুলো। এবার প্রশ্ন, স্যার তাহলে নীলদর্পণ কি পড়ে নেবো? না না, দরকার নেই, টেক্সট পড়বার দরকার নেই, কারণ যদি ওইভাবে পড়তে থাকি তাহলে প্রচুর পড়তে হবে। কিন্তু নীলদর্পণ যেহেতু তার একটা উল্লেখযোগ্য রচনা, তাই তার একটু চরিত্রগুলোর নাম মনে রাখা, উৎসাহেব, তোরামণি, এই যে চরিত্রগুলো, তোরাব, এই চরিত্রগুলো কিন্তু একটু মাথায় রাখা। তারপর গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ যখনই পড়বো, রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার যে সাক্ষাৎ, যে তার যে বিভিন্ন রকম অর্ধেন্দুশেখর মুস্তাফির মাধ্যমে তার যে অভিনয় আসা, তার যে বিভিন্ন রকম নাট্য পরিচালনা, এগুলো একটুখানি জানতে হবে। দ্বিজেন্দ্রলাল রায়ের ক্ষেত্রে তার যে নাট্য রচনা সেগুলো জানতে হবে তার। এবার প্রশ্ন যে স্যার দ্বিজেন্দ্রলাল রায় রয়েছে, তার কোনটা পড়বো? অবশ্যই কবিতাও পড়বো, তার গানটাও পড়তে হবে, তার উপন্যাসটাও পড়তে হবে। প্রমথ চৌধুরীর ক্ষেত্রেও ঠিক তাই, তার যে বিভিন্ন রকম রম্য রচনাগুলো সেটা জানতে হবে, তার উল্লেখযোগ্য রচনাগুলোর কথা জানতে হবে। সত্যনাথ দত্তের ক্ষেত্রেও কিন্তু তার রচনাগুলো, তার তার যে লেখক পরিচিতি সেগুলো কিন্তু জানতে হবে। এবার আসি যদি বাংলা ব্যাকরণ, কি কি রয়েছে বাংলা ব্যাকরণ? না সন্ধি রয়েছে। সন্ধির ক্ষেত্রে তার যে বিভিন্ন রকম ভাগ, নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ যে সন্ধিগুলো কোনো নিয়ম মেনে হয় না সেগুলোই নিপাতনে সিদ্ধ সন্ধি, সেগুলো পড়তে হবে। ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, এবং তাদের কিন্তু নিয়ম পড়তে হবে। কেন নিয়ম পড়তে হবে? কারণ শুধুমাত্র যে সন্ধি বিচ্ছেদ দেবে তা নয়, হয়তো একটা সন্ধি বিচ্ছেদ কোন নিয়মের মধ্যে পড়ছে সেটাও কিন্তু দিতে পারে। সমাস, সমাসের ক্ষেত্রে সমস্যমান পদ, ব্যাসবাক্য এবং বিভিন্ন রকম যে সমাসের ভাগ, সেই উপবিভাগগুলোও কিন্তু জানতে হবে। কেন জানতে হবে? অনেক সময় শুধুমাত্র বহুব্রীহি নয়, তার কোন উপবিভাগের মধ্যে পড়ছে অপশনে সেটাও দেয়া থাকে। অনেকে কি করে, যেখানে শুধু বহুব্রীহি আছে সেটা টিক দিয়ে চলে এলো, না, তারা খেয়াল করে না, হয়তো কোনো একটা অপশনে সেই উপবিভাগটার নামটা স্পেসিফিক বলা আছে, তাহলে সেটাই রাইট অ্যান্সার হবে। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারকটা খুব ভালো করে জানতে হবে। অনেকের যেটা অসুবিধা হয় বিভক্তি, দেখো বিভক্তি পড়তে গেলেই কিন্তু অনুসর্গ চলে আসে। বিভক্তি কি একটা ছোট জিনিস দিয়ে বলি, বিভক্তি অনুসর্গ, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো
শব্দকে পদে পরিণত করে বিভক্তি। এবার প্রশ্ন, স্যার শব্দ আর পদের মধ্যে ফারাক কি? শব্দ যেমন বাড়ি একটা শব্দ, কিন্তু আমি বাড়ি থাকি আর আমি বাড়িতে থাকি, এখানে কিন্তু আমি বাড়িতে থাকি এই বাক্যটা হচ্ছে সঠিক। তার মানে কোনো শব্দ যখন বাক্যে উপযোগী হয় না, তাকে উপযোগী করবার জন্য এমন কিছু আলাদা অংশ জুড়তে হয় তার সাথে, যেটাই হলো বিভক্তি। যেমন আমি বাড়িকে শব্দে ব্যবহারে করতে পারছি না, তখন তার সাথে বাড়তি একটা অংশ তে যোগ করলাম, এই বাড়িতে, এটা হয়ে গেল বিভক্তি। এই তে বিভক্তি যোগ হয়ে সেটা কিন্তু বাক্যে ব্যবহার হয়ে গেল। শব্দে যখন বিভক্তি যোগ হয় দিয়ে বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে যায়, তখন তাকে কিন্তু পদ বলে, অর্থাৎ শব্দকে পদে পরিণত করে বিভক্তি। এবার প্রশ্ন, স্যার তাহলে অনুসর্গ বলছিলেন, অনুসর্গ ব্যাপারটা কি? অনু মানেই হচ্ছে পরে বসে। যেমন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখানে থেকেটা অনুসর্গ। এবার প্রশ্ন, স্যার অনুসর্গ তাহলে পরে বসে বলে অনুসর্গ? হ্যাঁ, পরে বসে বলে অনুসর্গ। বিভক্তির মতো কতকটা কাজ করে, বাক্যে সাথে একটা সম্বন্ধ স্থাপন হয় প্রত্যেকটা শব্দের। কিন্তু বিভক্তির সাথে অনুসর্গের যেটা পার্থক্য, বিভক্তি শব্দের সাথে একদম লেগে অবস্থান করে। যেমন বাড়িতে, আমি এখান থেকে তেটাকে আলাদা করে দেখতে পাবো না, তার আলাদা কোনো অস্তিত্ব নেই। কিন্তু দেখো বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখানে থেকে, এটা কিন্তু বাড়ি এই শব্দটার সাথে একদম লেগে যায়নি, তার আলাদা অস্তিত্ব রয়েছে। এই হচ্ছে বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। এবং আরেকটা যেটা পার্থক্য, সেটা হচ্ছে বিভক্তির নিজস্ব সেরকম কোনো অর্থ থাকে না, যেটা অনুসর্গের থাকে। যেমন তে, এই তে বিভক্তির কি অর্থ? কিন্তু থেকে, থেকে মানে বুঝতে পারছি যে কোথাও একটা জায়গা থেকে বা কোনো একটা অবস্থান থেকে কিছু একটা বোঝাচ্ছে। তাহলে অনুসর্গের একটা অর্থ থাকে, একটা ভাব থাকে, যেটা কিন্তু বিভক্তি থাকে না। এই ব্যাপারগুলো কিন্তু যেগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তাই তুমি বলতে পারবে না স্যার বিভক্তি রয়েছে, কারক রয়েছে, আমি অনুসর্গ কেন পড়বো? অনুসর্গ চলে আসবে, কারণ তুমি যখন একটা স্টুডেন্টকে কারক বিভক্তি করাতে যাবে, সে তো জিজ্ঞাসা করতেই পারে। কারকের ক্ষেত্রে তো অনুসর্গও চলে আসে, যে হইতে থেকে অনুসর্গ, এগুলোও তো আমরা লিখি। এবার তখন তো প্রশ্ন করতেই পারে কৌতূহলী ছাত্র বা ছাত্রীটা, যে স্যার অনুসর্গ ব্যাপারটা কি? তুমি কি তখন বলতে পারো যে আমি যেই পরীক্ষা দিয়ে এসেছি সেখানে অনুসর্গ ছিল না? আমি বলতে পারবো না? তা তো বলতে পারো না। তাই সকলকে বলবো, সকলে কিন্তু এখন থেকে এইভাবে কিন্তু নিজেকে ক্রমাগত যাচাই করতে থাকো যে কিভাবে প্রস্তুতি নেবে। এবং সকলকেই বলছি, তোমরা সকলেই হবু শিক্ষক শিক্ষিকা, সেই হিসেবে আজ থেকে নিজেদেরকে, নিজেদের মানসিকতাকে, নিজেদের ব্যক্তিত্বকে সেইখানে নিয়ে যাও। এছাড়া রয়েছে, দেখো কি, এছাড়া রয়েছে পদ পরিবর্তন। পদ পরিবর্তন মানে আমাকে কিন্তু পদ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। এছাড়া লিঙ্গ পরিবর্তন, কিছু কিছু যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো তো রয়েছে, কিন্তু যেগুলো নিত্য পুংলিঙ্গ, যেগুলো নিত্য স্ত্রীলিঙ্গ, সেই ব্যাপারগুলো অনেকে গুলিয়ে যায়, সেই ব্যাপারগুলো কিন্তু একটু জানতে হবে। এছাড়া অশুদ্ধি সংশোধন, আমি অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে একটা বলি, অনেকের ক্ষেত্রে এই পুরস্কার আর আবিষ্কার কোন স হবে গুলিয়ে যায়। আজকে একটু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই, তাহলে অশুদ্ধি সংশোধন ব্যাপারটা কি সেটা তোমরা জানো, এবং এই জানাটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখবে যেগুলোতে রস্বই স্বরধ্বনি থাকে সেগুলোর ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য স হয়, সেগুলোর ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য স হয়, বা আমরা যেটাকে পেট কাটা মূর্ধন্য স বলি। যেমন আবিষ্কার, তাহলে এখানে পেট কাটা মূর্ধন্য স বা মূর্ধন্য স। আর যেগুলোর ক্ষেত্রে ও থাকে, ও আসে, যে পুরস্কার, পুর ও বা অ আসে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত দন্তস্ব হয়। বা এইভাবেও মনে রাখতে পারো, যেখানে রস্বই স্বরধ্বনি থাকে সেখানে মূর্ধন্য স, আর যেখানে সাধারণত রস্বই স্বরধ্বনি থাকে না সেখানে কিন্তু দন্তস্ব হয়। এইভাবে অশুদ্ধি সংশোধন কোনো কোনো ক্ষেত্রে, যেমন দন্তন্য মূর্ধন্য। এবার দেখো, যখনই দন্তন্য মূর্ধন্য আমি বানানটা পড়তে যাব, তখন কিন্তু আমাকে একটু নত্যভাব, তারপর সত্যবিধান, নত্যবিধান, এগুলো কিন্তু একটু একটু করে জানতে হবে, নয়তো আমি মনে রাখতে পারবো না। এবার আসি এক কথায় প্রকাশ। হ্যাঁ, এক কথায় প্রকাশটা অতি অবশ্যই এটা মুখস্থ করবার ব্যাপার। যেমন তোমার এটা মুখস্থের মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কিন্তু আস্তে 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 আয়ত্তে চলে আসবে। কিন্তু এর ক্ষেত্রে সতর্কতা একটাই, এক্ষেত্রে কিন্তু একটু বানানটা কিন্তু দেখে নি। অনেক সময় দেখা গেছে যে 4টে অপশানে রস্বইকার দীর্ঘিকার নিয়ে, আজকে একটা প্রশ্নে হয়তো সেরকমই একটা কিছু দেখতে পাবে, যে রস্বইকার দীর্ঘিকার নিয়ে স্টুডেন্টকে কনফিউজ করে তুলেছে।
স্টুডেন্ট জানে এটা কোনটা হবে, কিন্তু সে দেখতে পাচ্ছে চারটের ক্ষেত্রেই একই রয়েছে, কিন্তু তাদের বানানে পার্থক্য রয়েছে। এবার এই রস্বইকার, দীর্ঘইকার, দন্তন্য, মূর্ধন্য এইখানে কিন্তু সে গুলিয়ে ফেলছে, সে বুঝতে পারছে না কোনটা করবে। তখন কিন্তু কখনো কখনো ভুল অপশনটাও কিন্তু কনফিউজ হয়ে সে কিন্তু দাগিয়ে আসতে পারে। এবং অতি অবশ্যই যেটা সতর্কতা, ভুল অপশন মানেই কিন্তু নেগেটিভ মার্কিং। তা এই হচ্ছে মোটামুটি একটা তোমার হচ্ছে সিলেবাস ডাব্লিউবিপিএসসি। এবার হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালস, যে ইনস্টিটিউট থেকে যেভাবে স্টাডি মেটেরিয়ালস আর কি প্রোভাইড করা হয় সেটা সম্পর্কে বলবো। এবং তোমরা যারা যারা সেলফ স্টাডি করতে চাও তারাও কিভাবে স্টাডি মেটেরিয়ালস তৈরি করবে সেটা বলছি। দেখো, যেমন ধ্বনির ক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বর্ণমালার সংখ্যা, কতগুলি স্বরধ্বনি রয়েছে, ব্যঞ্জন ধ্বনি রয়েছে, সেগুলো দেয়া রয়েছে। তারপরে দেখো রস্বস্বর, দীর্ঘস্বর, তারপরে ব্যঞ্জন বর্ণের সংখ্যা, কতগুলি বর্গীয় ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঊষ্ম ধ্বনি, এইগুলোর সংখ্যাটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কোনটি কোন ধ্বনি মোটামুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন নাসিক্য বর্ণ 5টি, উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম, এইভাবে দেওয়া রয়েছে। এবার সেটা হচ্ছে, তাহলে কি স্যার শুধু এরকম ভাবে করে গেলেই হবে? আমরা কি তাহলে ভেতরটা জানবো না? কাকে নাসিক্য ধ্বনি কেন বলছে, ঊষ্ম ধ্বনি কেন বলছে, শীষ ধ্বনি কোনগুলো, অপিনিহিতি কি, অভিশ্রুতি কি, স্বরসঙ্গতি কি, এগুলো কি জানবো না? অতি অবশ্যই জানতে হবে। তুমি উদাহরণ তো তখন মাথায় রাখবে যখন সংজ্ঞা সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট হবে, তখনই না তুমি মনে রাখতে পারবে। তাই উদাহরণ কিন্তু জানতেই হবে। এবার আসি যেটা বলছিলাম আর কি, যে প্রত্যেক যে সকল রচনাকারের নাম রয়েছে, সে জীবনানন্দ দাশ হোক, মাইকেল মধুসূদন দত্ত হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক, দীনবন্ধু মিত্র হোক, তাদের সম্পর্কে দেখো তাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তাদের জন্মস্থান জানতে হবে। এবার আসি যে রচনা বা যে টেক্সট, সেই টেক্সটটা আমি কিভাবে অ্যানালিসিস করে মনে রাখবো। দেখো, আমি এখানে দেখো এই যে বৃষবৃক্ষ যে উপন্যাস, সেটা সাল তারিখ চরিত্রগুলো লিখেছি, সেটা কি ধরনের উপন্যাস, এই ধরনের কোন উপন্যাস যদি থাকে সেটা, এবং চরিত্রগুলোর সাথে কিভাবে কার সম্পর্ক সেটাও কিন্তু, এই যে ত্রিভুজাকার ছবি, এখানে ত্রিভুজাকার আছে মানে তুমি যখন সেলফ স্টাডি করবে সেটাও কি ত্রিভুজাকার করবে তা নয়, তুমি তোমার মতো করে ছবি এঁকেও কিন্তু বোঝবার চেষ্টা করতে পারো, অ্যানালিসিস করতে পারো তাদের চরিত্রগুলো। দেখো, কৃষ্ণকান্তের উইলের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে একটা ত্রিকোণ সম্পর্ক, রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল, সেটা কিন্তু দেখাবার চেষ্টা করেছি। তার সাল তারিখও দেখো উল্লেখ করা রয়েছে। এবার আরো যে বিভিন্ন রকম তাদের বিভিন্ন রকম রচনাকারদের যে আরো বিভিন্ন রকম উপন্যাস, সেগুলো জানতে হবে। যেমন বঙ্কিমচন্দ্র আনন্দমঠ, দেবী চৌধুরানী সীতারাম, এই যে সর্বশেষ উপন্যাস সীতারাম, এইভাবে এই যে যেটা বলছিলাম, প্রথম উপন্যাস, সর্বশেষ উপন্যাস, তারপর যেমন আনন্দমঠ, এটা খুব উল্লেখযোগ্য, এই উপন্যাসটা সম্পর্কে একটুখানি জেনে নেওয়া। তাহলে শুধুমাত্র যে টেক্সটটা রয়েছে সেই টেক্সট নয়, সেই রচনাকারের অন্যান্য অংশগুলো সম্পর্কেও কিন্তু জানতে হবে। যেমন এখানে আমরা যেমন দেখছি যে আরো যে বিভিন্ন রকম রচনা রয়েছে বঙ্কিমের, সেগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। আমি টুকরো টুকরো অংশ করে এখানে শেয়ার করছি। তারপরে দেখো চোখের বালি, এটা মনস্তাত্ত্বিক একটা উপন্যাস, সেটা কেন মনস্তাত্ত্বিক সেটা একটু দু একটা বাক্য জেনে নিলে, যেহেতু ওই রচনাকারে তুমি একটি রচনা পড়ছো। এখানে চোখের বালি উপন্যাসের নায়ক মাহেন্দ্র করা রয়েছে, ওটা মহেন্দ্র হবে। তাই যে তাদের যে ত্রিকোণ সম্পর্ক, বিনোদিনী বিধবা হয়ে রয়েছে, আশালতা তার স্ত্রী, এবং একটা যে ত্রিকোণ সম্পর্ক, এবং বিহারীর একটা আগমন, সেটাও কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি। এই যে তার বিভিন্ন রকম রবীন্দ্রনাথের যে আরো যে কাব্যগ্রন্থ, সেগুলোর একটু পড়ে নেওয়া, তার ছোট গল্পগুলোর যেটা বলছিলাম সেই চরিত্রগুলোর নাম মনে রাখা। যেমন সমাপ্তি গল্পে মিন্ময় অপূর্বর কথা রয়েছে ইত্যাদি। পোস্টমাস্টারে রয়েছে রতনের কথা। তার বিভিন্ন রকম যে নাটক যখন পড়ছি, সেই তার বিসর্জন নাটক পড়তে গিয়ে তার বিভিন্ন রকম যে সাংকেতিক রূপক নাটক রয়েছে, সেগুলোর একটু চরিত্রগুলো পড়ে নেওয়া, এগুলো কিন্তু পড়তে হবে। কারণ আমাকে মাথায় রাখতে হবে কোনো প্রশ্ন যেন এরকম না হয় যে আমি পড়িনি বলে করে আসতে পারিনি, কারণ সুযোগ কিন্তু একবারই। তাই প্রস্তুতি কিন্তু সেইভাবে তোমাদেরকে করতে হবে যাতে করে সফলতার সম্ভাবনা 100% থাকে। তার প্রহসনগুলো রবীন্দ্রনাথের একটু পড়ে নিলে, জেনে নিলে, এবং এই যে আরো যে আমরা এইভাবে আর কি যেটা তোমরা করতে পারো, যেটা আর কি ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়ালসে করা হয়, সেরকমই দেখাবার চেষ্টা করেছি। তোমরা এটা নিজেরা সেলফ স্টাডি যদি যারা যারা করবে তারা এইভাবেও করতে পারো। একটা জিস্ট করলে কোনো একটা টপিকের কোনো একটা অংশে, এবং তারপরে
যেগুলো উল্লেখযোগ্য তথ্য সেগুলোও কিন্তু বক্স আকারে হোক 1-2 করে একটু আলাদা করে নোট করে দিলে, কারণ এইটা কাজে লাগবে তখন যখন পরীক্ষার 2-3 দিন আগে তুমি পুরোটা সিলেবাস রিভিশন করবে, বা পরীক্ষার আগের দিন রাত্রে, তখন তো আর পুরো ওই নোট খাতার 3-4টে খাতা পড়া সম্ভব নয়, বা টেক্সট গুলো লাইন বাই লাইন পড়া সম্ভব নয়। তখন এই ছোট যে নির্বাচিত অংশগুলো সেগুলো একবার চোখ বুলিয়ে যাবে। তাই তার কথা ভেবে কিন্তু একদম বক্স করে করে যে আলাদা যে তথ্য সেগুলো কিন্তু একটু নোট ডাউন করে রাখতে হবে, যেটা কিন্তু এই পরীক্ষার আগের দিন কিন্তু আগের কটা দিন কিন্তু খুব সাহায্য করবে। এইভাবে কিন্তু যে নির্বাচিত তথ্য বা মনে রাখার বিষয় হিসেবে প্রত্যেকটা তথ্য কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, সাল তারিখ সমেত। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একদম চর্যাপদ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী বা মঙ্গল কাব্য, চৈতন্য জীবনী কাব্য, ফোর্ট উইলিয়াম কলেজ, আরো যে বিভিন্ন রকম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যে তথ্য, এগুলো কিন্তু সব এইভাবে দেওয়া রয়েছে। আমরা এখানে বাঙালি ভাষার উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব কিভাবে হলো, একটু লিপি, যখন আমরা এরকম যখন ভাষা বা চর্যাপদের যখন ভাষা আসছে তখন একটুখানি সেটা জেনে নেব। কাল বিভাজনটা, এই যে ছকের আকারে যে কাল বিভাজন, তোমরা যারা সেলফ স্টাডি করবে খাতার মধ্যে এইভাবে ছক বিভাজন করে নিতে পারো মনে রাখতে, যেভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। চর্যাপদের যে তথ্য দেখো সেটা আলাদা করে যেভাবে দেওয়া রয়েছে, তোমরা খাতাতেও এইভাবে নোট ডাউন করে নিতে পারো যে তার প্রাপ্তিকাল কত সালে, তারপর তার হচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী যে আবিষ্কার করেছিল তার নাম। যেমন চর্যাপদ থেকে একটা প্রশ্ন হামেশাই আসে যে কতবার হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছিলেন, না 3বার। প্রথম 2বার যখন গেলেন, এই যে শুধুমাত্র যে আবিষ্কার করেছিলেন এটাই প্রশ্ন আসবে তা নয়, এরকম প্রশ্ন দিতেই পারে যে কতবার গিয়েছিলেন মোট তিনি নেপালে, না 3বার। এবার প্রশ্ন আসতে পারে যে অনেকের কৌতূহলী প্রশ্ন, কারণ আমি ক্লাসে এই প্রশ্নগুলো পেয়েছি, আমি বলছি না এই প্রশ্নটাই দেবে, কিন্তু এরকম কৌতূহলী প্রশ্ন পেয়েছি যে স্যার 3বার যে গেছে সেটা মানে প্রথমবার 3 নম্বর বারই কি চর্যাপদটা পেল? হ্যাঁ, এটা সম্পর্কে একটা গল্প আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর ওপর যখন দায়িত্বভার পড়ল তখন তিনি প্রথম 2বারে গিয়ে অন্যান্য কিছু পুঁথি আবিষ্কার করেছিলেন, কিন্তু নেপালের রাজদরবার থেকে তিনি কিন্তু 3 নম্বর বার যখন যাচ্ছেন তখন কিন্তু চর্যাপদের যে পুঁথি সেটা আবিষ্কার করছেন। এই যে এই ব্যাপারগুলো একটু গল্প আকারে মাথায় রাখা। এই যে যেমন দেখো এখানে প্রত্যেকটা ছক আকারে দেয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সবচেয়ে বেশি পদকর্তা চর্যাপদের মধ্যে কান্নপা, তার 13টি পদ রয়েছে। এই যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তথ্য দেয়া রয়েছে, তার জন্মস্থান, তার প্রকাশিত বিভিন্ন রকম রচনার নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু দেয়া রয়েছে, এই মাপ করবে তোমার হচ্ছে রচনাকারের যে বিভিন্ন রকম সেগুলো দেয়া রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া রয়েছে, যেমন এখানে তার জন্ম, তার বিভিন্ন রকম প্রকাশিত গল্প, কবিতা, নাটকের দেয়া রয়েছে। এইভাবে ছক আকারে কিন্তু তোমাদেরকে যে সাল তারিখ সেটাও কিন্তু এইভাবে দেখো, সাল তারিখের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ক্রোনোলজি অনুযায়ী দেখো 1, তারপরে 1903, এইভাবে কিন্তু দেয়া রয়েছে। যদিও এখানে 1900 এটা 10 হবে, আচ্ছা 10, 12, 13, 15, 16, 19, 26, 29, এই যে একটা ক্রোনোলজি অনুযায়ী যে দেয়া সেটা কিন্তু দেয়া রয়েছে। এইবার গুটি কয়েক কথা বলবো এবং তারপরে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ক্লিয়ার করব। দেখো আগে তারপরে তো অবশ্যই প্রশ্নটা দেখাবো যে কিরকম প্রশ্ন আসে, গুটি কয়েক কথা আগে বলে নি। তাহলে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, এবং যেটা পিএসসি রয়েছে তাদের বেসিক যে সিমিলারিটি বা সাদৃশ্য বা মিল সেটা হচ্ছে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস অংশে, অর্থাৎ সবচেয়ে যে বড় অংশটা সেখানেই কিন্তু মিল। কারণ ব্যাকরণ অনেকের ক্ষেত্রে একটু জটিল লাগে, বেশি প্র্যাকটিস করতে হয়, বেশি দিন সময় লাগে। আবার সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা অংশ সাহিত্যের ইতিহাস, সেটা শেষ করতে প্রচুর সময় লাগে। তাই স্বাভাবিকভাবেই এই দুটো বড় অংশতেই মিল রয়েছে। তাহলে বুঝতে পারছো, তুমি যত আগে থেকে শুরু করবে তত কিন্তু তুমি এগিয়ে থাকবে। এবার প্রশ্ন, স্যার এই যে সিলেবাসটা আছে সেটার কি কিছু অদল বদল হবে কিনা? দেখো এখন অবধি যা রয়েছে কিছু অ্যাডিশন হতে পারে, হয়তো কিছু অংশে অ্যাডিশন হবে, কিছু বিয়োজন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, তবে হতে পারে। কিন্তু
অ্যাডিশন হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তুমি বেসিক যে অংশ, সাহিত্যের ইতিহাস, গ্রামার পোর্শন, যেটা সব থেকে জটিল, সেটাতে এক হয়েই যাচ্ছে, এবং এইটুকুনি অংশ শেষ করতেই তোমার হয়তো 3-4 মাস লেগে যাবে, ততদিনে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তারপরে দেখো, এবার যেটা প্রশ্ন আমি বলি, যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সে এবং প্রশ্ন কেমন হতে পারে, সেটা আমি যে প্রশ্নের যে অংশ আছে সেটা শেয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি তোমরা সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি তাহলে প্রশ্ন যে রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে কৃষ্ণকান্তের উইল, এখানে যে রয়েছে যে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কার আজ্ঞা পেয়ে দাস দাসী রাশিকৃত ফুল এনেছিল? এখানে উত্তর যামিনী। এবার প্রশ্ন, স্যার আপনি যামিনী বলে দিলেন, তা আমরা কিভাবে বলবো? তোমরাও বলতে পারবে যখন তোমরা লাইন বাই লাইন সেই টেক্সটটা পড়বে। তাই টেক্সট না পড়লে, দেখো এখানে তুমি কৃষ্ণকান্তের উইল শুধু যদি সাল তারিখ জানো, যদি তুমি শুধুমাত্র ওই ভিডিওর মাধ্যমে বা অডিওর মাধ্যমে উপন্যাসটা জানো, তুমি এই অংশগুলো কি বুঝতে পারবে? এগুলো তো একটা অংশ থেকে লাইন তুলে দেওয়া প্রশ্নের মতো। তারপরে দেখো, কোন মাসে ভ্রমর ঔষধ ব্যবহার পরিত্যাগ করেছিল? না, মাঘ মাসে। এই ব্যাপারগুলো কিন্তু খুঁটিয়ে যদি তুমি না পড়ো, তুমি কিন্তু জানতে পারবে না। তারপরে এই যে শিবরাত্রির সময় কোথায় মেলা বসতো? না, এটা অখিল কুচায় হবে, অধিল নয়, অখিল কুচায়। তারপরে আছে যে বাঁচিয়া দেখা অভাগিনী সীতা, কেবল ড্যাশ তব দয়া গুণে, এ শূন্যস্থান পূরণ করো। এই যে এখানে সীতানাথ এবং দয়াবতী দুটো উত্তর হওয়ার সম্ভাবনাই প্রবল। এটা নিয়ে একটুখানি যে বছর এই কোশ্চেনটা এসেছিল 2018 সাল, একটা কনফিউশন তৈরি হয়েছিল। তাহলে এই যে লাইন তুলে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তারপর কোন একটা শব্দের অর্থ দিয়া, যে প্রপঞ্চ শব্দের অর্থ কি? অন্ধকার, সমুদ্র, মায়া না অগ্নি? না, মায়া। তারপর এই যে আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলামের কবি বন্ধুরা কবির ড্যাশ মনোভাব পোষণ করেছিলেন। কোন মনোভাব পোষণ করেছিলেন? না, হতাশার যে মনোভাব সেটা পোষণ করেছিলেন। মোর স্বামী মহাদেব সম, এখানে কার প্রসঙ্গে উক্তিটা করা হয়েছে? সঠিক উত্তর গোবিন্দ মাণিক্য। দেখো, তুমি টেক্সট না পড়লে একটা প্রশ্নেরও কিন্তু উত্তর দিতে পারবে না। নিজেরাই দেখতে পাচ্ছ কিভাবে অংশ তুলে, কিভাবে লাইন তুলে প্রশ্ন করেছে। নরক গুলজার নাটকে হাইজ্যাকিং এর কথা কারণ প্রসঙ্গে এসেছে। এই যে প্রসঙ্গ চলে এলো, এখানে কোনটা হবে? যে জমের 12 নম্বর বউ, এখানে ধর্মের হয়ে গেছে, ওটা হবে জমের 12 নম্বর বউ। ডি অপশন, ওটা জমের 12 নম্বর বউ হবে, ডি অপশন। তারপরে এই যে বনলতা সেন কবিতায় কটি স্থানের নাম আছে? না, 6টি স্থানের নাম আছে। সঠিক উত্তর 6টি। সি। কি কি 6টি? না, সিংহল, নাটোর, মালয়, বিদিশা, বিদর্ভ, শ্রাবস্তি ইত্যাদি। তারপরে এই যে শূন্যস্থান পূরণ করো, মন থেকে আজ ড্যাশ উধাও। এই যে শূন্যস্থান পূরণগুলো দিচ্ছে, এগুলো কিন্তু লাইন যদি তোমার না মনে থাকে তুমি কিন্তু পারবে না। যেমন এক্ষেত্রে সঠিক উত্তর মিতালি, অপশন ডি। তারপরে এই যে কবি সুভাষ মুখোপাধ্যায় প্রত্যুষকে কোন রঙে রাঙিয়েছেন, অর্থাৎ তার কবিতা থেকে একদম তুলে দিচ্ছে, তুমি না পড়ে থাকলে পারবে না। এর সঠিক উত্তর অপশন এ, লাল। তারপরে এই যে আমি যদি হতাম কবিতায়, এই যে আমি যদি হতাম কবিতায় গুলির শব্দের কথা কবার আছে? তাহলে দেখো, এখানে তুমি যদি টেক্সটটা খুব খুঁটিয়ে না পড়ো, তুমি কি করে জানবে এই কথাটা কতবার আছে? যেমন এমএসসি বা মাদ্রাসা একটি প্রশ্ন এসেছিল, আয়ারও বেঁধে বেঁধে থাকি, এটা কতবার রয়েছে? এখানে এরকম এই যে আমি যদি হতাম কবিতায় গুলির শব্দের কথা কবার আছে? কবার আছে? না, সঠিক উত্তর বি, দুবার। এই যে নীল হাওয়ার সমুদ্রে স্ফীত ড্যাশ বেলুনের মতো গেল উড়ে, এর সঠিক উত্তর অপশন বি, মাতাল। তাহলে এই লাইন তুলে প্রশ্ন তখনই দিতে পারবে যখন বারবার সেই টেক্সটটা পড়তে পড়তে তোমার সেটা কণ্ঠস্থ হয়ে যাবে। এই যে রাত্রে অন্ধকারে লুকিয়ে গফুর কার দোকানে গিয়েছিল? সঠিক উত্তর বংশীর। এটা তুমি টেক্সট ভালো করে না পড়া থাকলে মাথায় রাখতে পারবে না। এই যে যেটা বলছিলাম যে জন্ম সাল তারিখ কেন পড়তে হবে, দেখো এই যে জন্মসাল দিয়ে দিয়েছে, কাজী আব্দুল ওদুদের জন্মসাল কবে? সঠিক উত্তর 1894, অপশন সি। তারপরে এই যে চোখ বুঝে কোনো ড্যাশ দিকে ফেরাবো কান, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কোকিলের। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে লাইন তুলে প্রশ্নের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। এই যে মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠা করেন আব্দুল ওদুদ?
এর সঠিক উত্তর 1926। দেখো আব্দুল ওদুদের রচনা নিয়ে নেয়, তার ব্যক্তিগত জীবন থেকেও প্রশ্ন দিচ্ছে, যে কারণে কিন্তু বলছিলাম যে কোনো রচনাকারের একটু ব্যক্তিগত জীবন, তার অন্যান্য রচনা, সে অন্যান্য উল্লেখযোগ্য রচনা প্রকাশিত হওয়ার সাল একটুখানি পড়ে রাখতে হবে। এবং সে যদি হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তবে তো একটু বাড়তি গুরুত্ব দিতেই হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মানেই প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা, এবং তার যে সাহিত্য পরিসর সেটা প্রচুর প্রচুর বড়। তারপরে দেখো এই যে গিরিবালার পিতার নাম কি, এই যে এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু পুরোপুরি দেয় কিন্তু হচ্ছে একদম টেক্সটের ভেতর থেকে, তাই তুমি যদি না পড়ো টেক্সটটা, সেটা কিন্তু তুমি দিতে পারবে না। তারপরে এই যে বধূ হে ফিরে এসো, বধূ হে ফিরে এসো, এটা কে গেয়েছিল? না, সঠিক উত্তর হবে বৈষ্ণব ভিক্ষুক। তারপরে এই যে রায় বাহাদুরের বাড়ির কর্মসহায়িকা মেয়েটির নাম কি ছিল? উত্তর ফুলি। দেখো একটা কর্মসহায়িকা অর্থাৎ যে কাজ করতো তার নামটাও দিয়ে দিচ্ছে, তার মানে কতখানি টেক্সট গুলো আমাকে খুঁটিয়ে পড়তে হবে। মেঘ ও রৌদ্র গল্পটি কটি পরিচ্ছেদে লেখা? তা 10টি পরিচ্ছেদ। এই যে যখনই 10টি পরিচ্ছেদ, যেটা আমি ছোট গল্পের ক্ষেত্রে বলছিলাম এবং রবীন্দ্রনাথের ছোট গল্পের ক্ষেত্রে বেশি হয়, এই যে 1 নম্বর পরিচ্ছেদে কি কি ঘটলো একটুখানি জিস্ট আকারে লিখে নিলাম, সেখানে কোন কোন চরিত্র রয়েছে। 2 নম্বরে কি হলো 2 লাইনে লিখে নিলাম পড়ে নিয়ে, যে এই এই দ্বিতীয় পরিচ্ছেদে এই চরিত্রগুলোর মধ্যে এই ব্যাপারগুলো হয়েছে, এই ঘটনাটা ঘটেছে, 2 থেকে 3 লাইনে, বেশি নয়। তাহলে পুরো ব্যাপারটা ছক আকারে মনে থাকবে। যদি কোন পরিচ্ছেদে রয়েছে এরকম প্রশ্নও আসে, আমি অ্যাটেন্ড করতে পারবো। এই যে বরখাস্তের নোটিশটি গিরিন কবে পেয়েছিল? দেখো কবে পেয়েছিল, একটা চরিত্র শুধু নয়, সেই চরিত্রের জীবনে যা যা ঘটছে সেটা কোন বারে ঘটছে, এতটাও ভেতর থেকে প্রশ্ন করছে। তাই শুধু উপন্যাস সম্পর্কে ধারণা নিয়ে গেলে, যেটা বলছিলাম অডিও শুনে গেলে ধারণা নিয়ে গেলে, তুমি এই যে কেন 2বার পড়তে বলছিলাম, এই কারণে যে এই ছোট ছোট ব্যাপারগুলোও মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সোমবার। তারপরে এই যে মায়াদের ভাড়া বাড়ির বাড়িওয়ালার নাম কি ছিল? না, সঠিক উত্তর হচ্ছে বরদা সুন্দর বটব্যাল, অপশন সি। বাড়িওয়ালার নামটাও উল্লেখযোগ্য। ভুবন কিসের মালা এনেছিল মায়ার জন্য? না, এখানে হচ্ছে সাদা দোপাটির, ওটা দানা দোপাটির হয়ে গেছে, অপশন বি, ওটা হবে সাদা দোপাটির। এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। তারপরে এই যে বৌদ্ধ সিদ্ধাচার্যদের দোহাকোষ রচিত, এটা কোন অপভ্রংশে? এই যে চর্যাপদ থেকে সংক্রান্ত একটা প্রশ্ন, এটা সৌরসেনী অপভ্রংশ। তারপরে যে তোহফার কবি কে? তোহফার কবি হচ্ছেন সৈয়দ আলাওল। গোরক্ষ বিজয় কাব্যের অন্যতম কবি হলেন? এখানে সঠিক উত্তর ফয়জুল্লাহ, অপশন বি। নিচের কোন উক্তিটি সঠিক নয়? যে অনেক সময় যে সত্য মিথ্যা যেটা নির্ণয়, এরকম বা শুদ্ধ অশুদ্ধ যে নির্ণয়, এরকমও কিন্তু দিতে পারে, এইরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। তারপরে এই যে এসব দুঃখ কিছু না গণি তোমার কুশলে কুশল মানি, এটা যেরকম চণ্ডীদাসের রচিত একটা পদ, পদ্য নয় পদ। তাহলে তার যে এই যে চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, তাদের জীবন চরিত, তারা কোন কোন, যেমন বিদ্যাপতির ক্ষেত্রে কীর্তি পতাকা, কীর্তিলতা, এই যে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কার পৃষ্ঠপোষকতায় লিখেছেন, এই সংক্রান্ত তথ্য, তাদের জন্ম পরিচয়, পিতা মাতার নাম, জন্মস্থান, এইগুলোও কিন্তু একটুখানি আমাদেরকে জেনে নিতে হবে। তাদের অন্যান্য যে রচনা বা পদ রয়েছে সেগুলো একটু জানতে হবে। উল্লেখযোগ্য, সেক্ষেত্রে উল্লেখযোগ্য পদ, আবারও বলছি, গোবিন্দ দাসের সব পদ নয়, জ্ঞানদাসের সব পদ নয়, উল্লেখযোগ্য পদ, সেটা বিদ্যাপতির ক্ষেত্রেও চণ্ডীদাসের ক্ষেত্রেও। এই যে সজনী কি পেখুলো নিপমূলে ধন্দ, এটি কার পদ? তারপরে এই যে এই একই প্রশ্ন 2বার এসেছে এখানে। তারপরে যে বীর কুমার বধ কাব্যটির রচয়িতাকে, এই ধরনের যে প্রশ্ন। তারপর বঙ্গীয় শব্দকোষের লেখক হলেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু এরকম কিন্তু প্রশ্ন আসবে। তারপরে এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সামাজিক নাটক কোনটি? না, অপশন ডি, পরপারে। তাহলে এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের যেটা আমি বলছিলাম, তার কাব্য পড়তে হবে, তার নাটক পড়তে হবে, তার উপন্যাস, এগুলো সম্পর্ক দেখো এখানে উপন্যাসে এই যে নাটক থেকে এসেছে, তারপর তার উপন্যাস বলি বা তার যে উপন্যাস বলছি মাফ করবে, তার যে নাটক রয়েছে, যে কাব্য রয়েছে, সেগুলো একটুখানি জেনে নিতে হবে, তার সাল তারিখ গুলো জানতে হবে,
প্রথম রচনা, শেষ রচনা, যদি কোনো রচনার মধ্যে কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকে সেটা একটুখানি জানতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। যেমন বঙ্কিমচন্দ্র আনন্দ মঠের ক্ষেত্রে তোমার হচ্ছে বন্দে মাতারামের যে একটা ব্যাপার, এই ধরনের উল্লেখযোগ্য ব্যাপারগুলো কিন্তু একটুখানি জেনে রাখতে হবে। তারপরে যে ফার্সি গ্রন্থ তুতিনামা, তার অনুবাদ কে কে করেছিলেন, এই যে যাবতীয় যা কিছু দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন হিসেবে কিন্তু 2018 সালে এসে গেছে। তাই এবার প্রশ্ন কি স্যার এরকমই আসবে, তা নয়। আচ্ছা, এই ফার্সি গ্রন্থ তুতিনামার অনুবাদ করেছিলেন হচ্ছে চণ্ডীচরণ মুন্সী, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে এই যে সন্ধি বিচ্ছেদ থেকে, যেমন পশ্চাৎয নয়, এটা হবে হচ্ছে পশ্চাৎযুক্ত অর্থ। এটা তো যে সঠিক সন্ধি বিচ্ছেদ যা অপশন বি তে রয়েছে, পশ্চাৎযোগ অর্থ, এটা পশ্চাৎ, এই উন্তস্ত জয় রেপ নয়, ওটা ধয় রেপ হবে, এবং এর সঠিক উত্তর অপশন বি, পশ্চাৎযোগ অর্থ। তাহলে এই যে সন্ধি বিচ্ছেদ থেকে যেরকম এবার 2018 সালে এসেছে যে সন্ধি বিচ্ছেদ সরাসরি দিয়ে দিয়েছে, কিন্তু এবার প্রশ্নের মানে একটু হাই হতেই পারে, এখানে হয়তো কোন রীতিতে হয়েছে সেটা দিতে পারে। তারপরে যে কোন জাতীয় সমাস হয়েছে, যেটা আমি বলছিলাম, শুধুমাত্র যে দেখো এখানে উপপদ, বহুব্রীহি, এই যে বহুব্রীহির যেরকম ভাগ, দ্বন্দ্ব সমাসের যেরকম ভাগ, সেই উপবিভাগগুলোও কিন্তু অপশনের মধ্যে দিয়েছে। তাই উপবিভাগগুলো যদি অপশনে থাকে এবং সেটা যদি সঠিক উত্তর হয়, তাহলে কিন্তু শুধু বহুব্রীহি, শুধু কর্মধারয় বা শুধু দ্বন্দ্ব লিখে এলে হবে না। যেটা একদম 100% অ্যাকুরেট, যেটা সঠিক, সেটাই কিন্তু আমাকে দাগ দিয়ে আসতে হবে। মন্বন্তর, যার ব্যাসবাক্য অনেকটা এরকম, অন্য মনু, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিত্য সমাস। তারপরে দেখো প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এই যে উৎসর্গ, এটা শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে কি না উদ যোগ শ্রী যোগ খ ইয়, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। এখানে উদটা রস্যু প উপ হয়ে গেছে বা উপ হয়ে গেছে, ওটা উদ হবে রস্যু দয় হসন্ত। তারপরে এই যে পুংলিঙ্গ, এর যে সঠিক সন্ধি বিচ্ছেদ, এটা কি না পুমস যোগ লিঙ্গ, পয় হস্যু ম দন্তাশয় হসন্ত যোগ লিঙ্গ, এর সঠিক উত্তর অপশন এ। সন্ধি বিচ্ছেদ থেকে দেখতে পাচ্ছ এই যে। তারপরে যে বৈগুণ্য শব্দের সঠিক প্রত্যয়, যেমন এখানে সঠিক উত্তর হবে বিগুণ যোগ যত, জ খণ্ডিত ত বা খণ্ডত্ব, অপশন সিটা হবে, ওখানে ত হয়ে গেছে, ওটা খণ্ডিত ত বা খণ্ডত্ব হবে। বিগুণ বয় হস্যি গয় হস্যু মূর্ধন্য, বিগুণ যোগ যত অন্তস্থ জ খণ্ডিত ত বা খণ্ডত্ব। তারপরে আমরা এই যে নবওরা, এই যে ডয় শূন্য রয় রয়েছে, মাফ করবে ঢয় শূন্য রয় যেটা রয়েছে, তার যে সঠিক উত্তর সেটা কোনটা না, এর সঠিক উত্তর হচ্ছে নব যোগ উরা। বানানটা কি, দন্ত ন ব, নব যোগ উরা, দীর্ঘ, তারপর ঢয় শূন্য রয় আকার। এখানে কোনোটাতেই দীর্ঘও পড়েনি, কিন্তু দীর্ঘও হবে, দীর্ঘও হবে। প্রথমটা উত্তর হওয়ার কথা, ওখানে হ্রস্বও পড়ে গেছে, ওটা দীর্ঘও হবে। তারপরে এই যে কাল এসে পৌঁছেছি শিলং পর্বতে, কাল এসে পৌঁছেছি শিলং পর্বতে, এটা কোন কারকে কোন বিভক্তি, কাল অর্থাৎ সময় বোঝাচ্ছে, তাহলে এটা অধিকরণে শূন্য বিভক্তি। তারপরে এই যে শুদ্ধ যে বানানটি, ওটা জার্মানটি হয়ে গেছে, ওটা হবে বানানটি, শুদ্ধ বানানটি চিহ্নিত করো। এখানে শুদ্ধ বানান কোনটা, শ্রমজীবী শুদ্ধ বানান হচ্ছে একদম প্রথমেরটা, তালবস্যয় রফলা ম বর্গীর্যয় দীর্ঘিকার বয় রস্যইকার, শ্রমজীবী। যদিও এ আর বি একই রকম বানান হয়ে গেছে দেখতে পাচ্ছি, যাই হোক। তারপরে এই যে মোহিত, এর সঠিক পদান্তর হলো কি, মোহিতর শব্দের সঠিক পদান্তর হলো মুগ্ধ। তাহলে পদান্তর থেকে প্রশ্ন আসছে, যেমন আসন, এর সঠিক পদান্তর হলো আসীন। শুদ্ধ বানান এখানে যেমন হচ্ছে যদ্যপি, যদ্যপি সঠিক বানান অপশন বি তে যেটা রয়েছে, অন্তস্থ জ দয় জফলা পয় রস্যইকার। তারপরে এই যে এক কথায় প্রকাশ, যে
হস্তি বাঁধিবার যে যন্ত্র, এটা কি বলে? এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, ওটা হবে আন্দু। আ দন্ত নয় দয় হস্য, আন্দু। আন্দু বা শিকল, এখানে আপু হয়ে গেছে, ওটা হবে আন্দু। আ দন্ত নয় দয় হস্য, আন্দু বা শিকল। তাহলে দেখো এক কথায় প্রকাশটা কিন্তু একটু বেশ মানে একদম সহজ সরল দেয়নি, একটু পড়তে হবে তবে পারবে। তারপরে এই যে শিকারের বেশ সুবিধা, এখানে বেশটা কি? এখানে বেশটা হচ্ছে অব্যয়, কারণ এটা অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে। জানো অব্যয় তাকেই বলে যার কোনো ব্যয় নেই, যেটা অনেকটা বাক্যে অলংকারের মতো কাজ করে, শোভাবর্ধন করে বাক্যে। তাহলে দেখো এই যে যেটা বলছিলাম পদের ক্ষেত্রে কিন্তু তাদের যে ভাগ সেগুলো কিন্তু পড়তে হবে। লাউ তো বটে, কিন্তু আনেকে, এই যে যার নিচে দাগ রয়েছে তো, এই তোটা কি? তাহলে একে বলে হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়, কারণ এটা বাক্যের অলংকার বৃদ্ধি করেছে। এটার উত্তর অপশন এ। যেটা বলছিলাম যে অব্যয়ের যে বিভিন্ন রকম শ্রেণী বিভাগগুলো, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় এর সঠিক পদান্তর কোনটি? না পরীক্ষিত। প রয় দীর্ঘইকার, ক্ষিয়য় হ্রস্বইকার, ত। অপশন এ সঠিক উত্তর। তারপরে এই যে আহা, এটি কি জাতীয় পদ? এগুলো কিন্তু এই যে এখানে দেখো যে বিভিন্ন রকম যে অব্যয় পদ, তার কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে। সিদ্ধান্তবাচক, সংযোজক, খেদসূচক, অনন্যয়, সংশয়সূচক, সমুচ্চয় ইত্যাদি। এর সঠিক উত্তর হবে এই আহা, এটা হচ্ছে খেদসূচক, অনন্যয়। তাহলে অব্যয়ের যে শ্রেণীবিভাগ সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপরে এই যে সে স্থির দাঁড়িয়ে আছে, এখানে যে স্থির, স্থিরের নিচে দাগ হতো, এই স্থির এটি কি? না এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, কারণ দাঁড়ানো এটা ক্রিয়া, তার বিশেষণ স্থির, তাহলে এটা ক্রিয়া বিশেষণ। অপশন এ এর উত্তর। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্রশ্ন সম্পর্কে আইডিয়া দিলাম, এটা 2018 সালের প্রশ্ন। 2022 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই সিলেবাসে একটি পরীক্ষা হয়েছিল। এবার আমি প্রশ্ন ফরম্যাট সম্পর্কে একটুখানি বলে দিই। 2018 সালে 100টি প্রশ্নই সাবজেক্ট থেকে হয়েছিল, এবং তোমরা তো একটু আগেই বলেছি নেগেটিভ মার্কিং থাকবে। তবে 2022 সালে এই সিলেবাসে যখন অ্যাসিস্ট্যান্ট টিচার নয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যখন পরীক্ষা হচ্ছে, তখন 70 নাম্বারের সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, এবং 30 নাম্বারে ইংলিশ এবং যে জেনারেল যে অ্যাওয়ারনেস বা সাধারণ জ্ঞান বলতে পারো, বা জেনারেল যে অ্যাওয়ারনেস যার মধ্যে কিছু কারেন্ট টপিকও থাকতে পারে, সেই জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। তবে এই দুটির মধ্যে কোনটিকে পিএসসি এবারের জন্য মান্যতা দেবে সেটা নোটিফিকেশনের পরই বোঝা যাবে। এবং সময় মোটামুটি 1 ঘন্টা 15 থেকে 1 ঘন্টা 30 এই সময় পাবে, এবং তার জন্য 3টে ভুলে 1টি নাম্বার কাটা যাবে, এইভাবে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তাহলে আমি একদম শেষে দুটো কথা বলে তোমাদের থেকে প্রশ্ন নেব। দেখো তোমরা দেখতে পেলে যে এসএসসি এসএলএসটি বলো বা তোমার পিএসসি বলো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যেটা হলো সেটা হলো যে মূল যে বড় অংশ, অর্থাৎ যে ব্যাকরণের অংশ, যে সাহিত্যের ইতিহাসের অংশ, সেগুলো কিন্তু মোটামুটি একই। এবং এইটুকুনি অংশ শেষ করতে করতেই 3 থেকে 4 মাস লেগে যাবে, এবং ততদিনে তোমাদের পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে, কারণ নোটিফিকেশন ততদিনে আশা করি বের হয়ে যাবে। তাই তোমরা প্রস্তুতি কিন্তু আগামী দিন থেকেই শুরু করে দাও, এবং রুটিন কিভাবে তৈরি করবে সেটা বলে দিলাম, নিজেদের মানসিকতা কিভাবে গড়বে সেটাও বলে দিলাম, কি কি অংশ ত্যাগ করতে হবে, কি কি গ্রহণ করতে হবে, কি কি বর্জন করতে হবে, সে সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা করলাম। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এবার করতে পারো। আচ্ছা, সবার প্রথমে আমি তোমাদের একটু এক এক করে হাত তুলতে বলবো। যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে এক এক করে হ্যান্ড রেজ করবে। যার প্রশ্ন আছে আমরা নাম বলবো, কেবলমাত্র সে নিজের মাইক আনমিউট করবে, করে প্রশ্ন করবে। ঠিক আছে? আচ্ছা, সিট কটা থাকবে, কি বৃত্তান্ত, এই নিয়ে আমি আজকে একটি ইউটিউব লাইভ করেছিলাম, যেখানে লাইভেই প্রায় 250 জন স্টুডেন্ট উপস্থিত ছিল, এবং ইতিমধ্যে সেই ভিডিওটা প্রায় 2500 মানুষ দেখে নিয়েছে। তো তোমরা যদি না দেখে থাকো, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো, সেখানে কিন্তু তোমরা ডিটেলস জেনে যাবে। বলি ভিডিওটার প্রথম 5 মিনিট কেটে তারপরে দেখবে 5 মিনিট কিছু নেই। ঠিক আছে, একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা একটু হয়েছে। যাই হোক, তো আমরা একে একে প্রশ্নে যাব। আর যে প্রশ্ন করবে প্রথমে একটু মতামত জানাবে যে আজকের ক্লাস কেমন লাগলো, জানিয়ে
তুমি তোমার নাম বলবে এবং তার সাথে তোমার প্রশ্নটা রাখবে। স্যার আছেন, উত্তর দেবেন। হ্যাঁ, সবার প্রথমেই শুভ সাহা, বলো। হ্যাঁ স্যার, আমি বিএসএসসি এর প্রাক্তন স্টুডেন্ট। আমি 2022 সালে প্রাইমারি টেট দিই বিএসএসসি এর পড়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আমার নাম শুভ সাহা, মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বেঙ্গলি গ্রুপে একটা ইয়ে সিলেবাস পেয়েছিলাম, তো সিলেবাসটা শুধু 9-10 নাকি 11-12 দুটো একসাথে আছে? হ্যালো স্যার। সিলেবাস যেটা আছে পিএসসি স্কুলে শুধুমাত্র 9, 10 আর 11, 12 এর একই সিলেবাস, ঠিক আছে? তো ওই জন্য ওটা ওইভাবে গেছে। ও, তাহলে তাহলে এই সিলেবাসটা কভার করলে মোটামুটি 9-10টা হয়ে যাবে, তাই তো স্যার? হ্যাঁ, 9, 10, 11, 12 হয়ে যাবে, ঠিক আছে। মানে পিএসসির অ্যাজ পার পিএসসির আজকের ডেটে যে সিলেবাস আছে সেটা হচ্ছে ওটা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ শ্রদ্ধেয় স্যার। হ্যাঁ হ্যাঁ, অন্বেষা পাল, বলুন। হ্যাঁ স্যার, আমারও এই প্রশ্নটাই ছিল যে 9, 10 আর 11, 12 দুটোর ক্ষেত্রেই কি একই সিলেবাস, এটাই? এই মুহূর্তে এটা আছে, যদি চেঞ্জেস হয় তাহলে জানাবো। চেঞ্জেস কাল কিছু পরিবর্তন হবে বলে মনে হয় না, সামান্য কিছু যেটা আসবে সেটার জন্য তো বিএসএসসিআই আছেই, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। কেননা এসএসসির ক্ষেত্রে তো আলাদা আলাদা সিলেবাস আছে, সেই জন্যই এটা আর কি একটু কনফিউশন লাগছে। এসএসসির ক্ষেত্রেও আমাদের যে সিলেবাসটা আছে, আমি যদি খুব ভুল না করি, 11, 12 কিন্তু 9, 10 এর বেশিরভাগ হ্যাঁ, পার্টি 9, কিন্তু 10 আছে, include আছে। হ্যাঁ, একটু তো কিছু এক্সট্রা আছে 11, 12। একদম ঠিক আছে, বেশ। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। আজকের ক্লাস কেমন লাগলো অন্বেষা? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কিছু কিছু মানে যেগুলো আর কি মানে আলো আঁধারির মতো ছিল, সেগুলো একটু ক্লিয়ার হয়েছে। বেশ বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, সুচন্দ্রা কর্মকার, বলুন। হ্যাঁ স্যার, আমি বলুন। আগে ক্লাস করেছি, আমি কোচিং নিয়েছি। এই কিছুদিন আগেই ব্যাচটা শেষ হয়েছে, তো আবার এই নতুন রিঅ্যাডমিশন নিয়েছি এই ব্যাচের জন্য, পিএসসির জন্য। তো স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে 9, 10, 11, 12 এর যে টেক্সট যে বুকগুলো, ওইগুলো তো এসএসসি লাগছেই, ওই টেক্সট বুকগুলো কি পিএসসির জন্য করতে হবে, এটাই আর কি। এই মুহূর্তে তো 9, 10 এর কোনো টেক্সট বুক পিএসসির জন্য পিএসসি তার প্রেসক্রাইব সিলেবাসে দেয়নি, তো তবে আগামী দিনে দিতে পারে বলে আমাদের ধারণা, ঠিক আছে। আশা করি স্যার স্যার এই বিষয়ে যদি একটু মতামত জানান। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, একদম স্যারের কথাটাই বলবো যে এখন এইভাবে টেক্সটের কোনো কিছু উল্লেখিত নেই। এটা আগেকার যে সিলেবাস তাতে টেক্সটের কোনো উল্লেখ ছিল না, কিন্তু এসএলএসটি এসএসসি তে যেহেতু এরকম 9, 10 বলো 11, 12 বলো, তাতে যেরকম সাহিত্য সঞ্চয়ন বলি, সাহিত্য সম্ভার বলি, সেগুলো যেরকম উল্লেখ করেছে, তা ওই স্যারের কথা ধরেই বলি, সেগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই তোমরা যারা যারা এসএসসি এসএলএসটির জন্য কোচিং নিয়েছিলে বা পড়াশোনা করেছিলে, তাদের কিন্তু সেটা কাজে লেগে যাবে। তবে আবারও বলছি, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, এই অংশগুলো কিন্তু যেরকম দেখতে পাচ্ছ সেরকমই থাকবে। টেক্সটে হয়তো কিছু সংযোজন হতে পারে, টেক্সটের ক্ষেত্রে কিছু সংযোজন হতে পারে। এবং তুমি যে প্রশ্নটা করছিলে সেটা, যেটা উত্তর দিলাম সেটা আরেকবার বলে দিচ্ছি, যে 9, 10 এর বা 11, 12 এর সেই টেক্সট কিছু কিছু অংশ কিন্তু সেটা দিতেই পারে। বেশ, আশা করি সুচন্দ্রার প্রশ্ন সমাধান হয়েছে। রুম্পা সরকার, বলুন। হ্যাঁ স্যার, আমিও সেম কোশ্চেনই করতে চাইছিলাম যে আমাদের সিলেবাসের যে পাঠ্য বই আছে, তো সেটা কি ওই 9, 10 এরই পাঠ্য বই পড়তে হবে নাকি এক্সট্রা, ওটাই আমার প্রশ্ন ছিল। বেশ, আশা করি প্রশ্নের উত্তর তুমি আগের বারে পেয়ে গেছো। তো আমি হ্যাঁ রুম্পাকে স্যার। জিজ্ঞাসা করব কেমন লাগলো ক্লাস আজকের। হ্যাঁ স্যার, ক্লাস খুব খুব ভালো লাগলো। সিলেবাস নিয়ে অনেক সংশয় ছিল, তো স্যার খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন, বেশ কিছু কোশ্চেনও আলোচনা হলো, তো ক্লাস খুবই ভালো লাগলো আমার আজকে। বেশ বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। অজন্তা সরকার, বল। অজন্তা নমস্কার স্যার। সরকার। আচ্ছা, এখানে একটু জানিয়ে রাখি, যাদের সেম প্রশ্ন থাকছে, যদি হাত তুলে থাকো তারা তারা একটু হ্যান্ড রেসটা নামিয়ে দিও, তাহলে অন্যরা সুযোগ পাবে। হ্যাঁ, অজন্তা। নমস্কার স্যার। বলছি, যে রিটেন এক্সামের কথা বলা হয়, মানে বলা হয়েছে বিএসসির জন্য, এবং পিএসসির জন্য বিএসএসআই থেকে যে মানে সিলেবাসটা দেখেছি, সেই সিলেবাসের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে তো?
না রিটেন কোনো বর্ণনামূলক কোনো পরীক্ষা দিতে হবে, মানে না, ডেসক্রিপটিভ রিটেন টাইপের? বর্ণনামূলক কোনো পরীক্ষা এখনো অবধি পিএসসির যে আমাদের পরীক্ষা সেখানে হয় না। ইভেন পুরো 100 নাম্বারই সাবজেক্টের প্রশ্নই থাকবে বলে অ্যাজ পার, দেখো আমরা যে কথাগুলো বলছি এটা হচ্ছে লাস্ট টিচার রিক্রুটমেন্টের পরীক্ষার উপর ভিত্তি করে, যেটা 2017 সাল নাগাদ পরীক্ষাটা হয়েছিল, যার নোটিফিকেশন 2015-তে ছিল। এবার আশা করছি এনসিটি রুলস যদি ওরা মেনে চলে তাহলে কোনো রকম বর্ণনামূলক প্রশ্ন আসবে না, এমসিকিউ বেস প্রশ্নই থাকবে। আচ্ছা স্যার, তাহলে যদি 11-12 এর যে টেক্সট গুলো যদি মানে ইনক্লুড করা হয়, তাহলে ওই সিলেবাস এবং আমাদের পিএসসির জন্য যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে, তাহলে সেই সিলেবাস সব মিলিয়ে কি 100 নম্বরের প্রশ্ন হবে তো? বুঝলাম না, আরেকবার বলুন। হ্যাঁ বলছি স্যার, আমাদের পিএসসি থেকে যে মানে পরীক্ষার জন্য যে সিলেবাসটা আমরা পেয়েছি ওই সিলেবাস, আর যদি টেক্সট থেকে মানে 11-12 এর যে টেক্সট গুলো আছে সেখান থেকে যদি প্রশ্ন হয়, হ্যাঁ সেই প্রশ্ন আর এই সিলেবাসের সংক্রান্ত যে প্রশ্ন, তাহলে সব টোটাল মিলিয়ে কি 100 নম্বরের প্রশ্ন হবে? টোটাল মিলিয়ে 100 নাম্বার এখনো অবধি যা বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা স্যার, আর এমনি ক্লাস খুব ভালো লাগলো, আর আমি এখানে অলরেডি পড়ি, আর মানে ভীষণভাবে উপকৃত হলাম। অসংখ্য বেশ, ধন্যবাদ। এবং আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট অজন্তা সরকার, তাই তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, সুদেশনা দত্ত বলো। সুদেশনা দত্ত। হ্যাঁ স্যার, আজকে ক্লাসটা খুবই ভালো লাগলো, কারণ অনেক কিছু জানতে পারলাম, অনেক ডাউট ছিল সেটা ক্লিয়ার হলো। এর আগে যে লাইভ ভিডিও গুলো হয়েছিল অনেকবার প্রশ্নটা করেছি, আমার অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে আমার এজ নিয়ে, মানে আমি একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আমার এই মেয়েতে 36 মানে হবে, তো আমি কি পরীক্ষায় বসতে পারবো? এটাই একটা মানে সবচেয়ে বড় আর কি। ওখানে একটা জিনিস বলা আছে যে আপনার যদি জানুয়ারিতে, মানে যদি 2024-এ বেরোয়, 2024-এর জানুয়ারি মাসের অনুযায়ী 36 বছরের নিচে আপনার এজ হয়, আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন, সেক্ষেত্রে আপনি পরীক্ষায় বসতে পারবেন। এবার আপনি 2024-এই ফর্ম বেরোবে, এটা ধরে রেখে ক্যালকুলেট করুন। আপনি দরকার হলে এজ ক্যালকুলেটর আমাদের গুগলে পাওয়া যায় বা ফোনে পাওয়া যায়, সেখানে ক্যালকুলেট করে দেখুন আপনার কি 36 হচ্ছে। যদি হয়ে যায় তাহলে পারবেন না, যদি না হয় তাহলে পারবেন। মানে 36 কি কভার হলে বসতে পারবেন না? 36 কভার হয়ে গেলে আর পারবেন না। 35 বছর 10 মাস এরকম, 35 বছর 11 মাসও যদি থাকে ঠিক আছে, কিন্তু যেই 36 হয়ে যাবে আর পারবেন না। আচ্ছা 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 স্যার, একটা কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ বলুন। বলছি স্যার, আর যাদের রিজার্ভেশন সেক্ষেত্রে তারা কি এজ রিল্যাক্সেশনটা পাবে? আশা করছি পাবে, আশা করছি না পাবে। স্যার একটু মতামত জানাবেন। হ্যাঁ, পিএসসির এজ রিল্যাক্স যে এজ সংক্রান্ত যেটা রয়েছে সেটা নোটিফিকেশনটা বের হলে এই ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা হবে। তবে সাধারণত যে অন্য পরীক্ষাগুলোতে যেটা থাকে সেটা আমি বলে দিচ্ছি, সাধারণত 3 থেকে 5 বছরের যে একটা এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু দেয়া থাকে। এবার সেটা পিএসসি কিভাবে মান্যতা দেবে, সেটা যখন ফুললি নোটিফিকেশনটা পাবলিশড হবে তখন কিন্তু সেটা আরো বেশি বোঝা যাবে। তবে সাধারণত 3 থেকে 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, এক্ষেত্রে ধরুন যদি আমি 9-10-এ বসি সেক্ষেত্রে কি পাস অনার্স মিলিয়ে 50 হতে হবে না শুধু অনার্সে 50 হতে হবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আদার স্টেটে বিএ গ্র্যান্ট করে কিনা পিএসসি? রাকেশ দাস অনেকেই লাইনে আছে, তোমাকে হ্যান্ড রেজ করো, আমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। কারণ অনেকে অপেক্ষা করছে, এটা ঠিক হবে না। আচ্ছা, বুলটি রয় বলুন। বুলটি রয়। আচ্ছা, সৌমি চক্রবর্তী বলুন। সৌমি চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। স্যারের ক্লাস খুব ভালো লাগলো। কোশ্চেন ছিল যে সাহিত্য ইতিহাসে আমরা যে সিলেবাসটা এখন দেখেছি, সেই সাহিত্য ইতিহাসে কিন্তু প্রচুর মানে অনেক কিছু নেই, কিন্তু কোশ্চেন যখন দেখছি প্রিভিয়াস ইয়ারে তখন দেখছি চর্যাপদ থেকেও কোশ্চেন এসছে। তো আমি জানতে চাইছিলাম যে তাহলে কি সাহিত্য ইতিহাসে সবকিছুই পড়তে হবে? স্যার
একটু হ্যাঁ, আমি জানাবেন। আমি এটা বলে দিচ্ছি। দেখো, প্রথমত চর্যাপত্র তোমাদের সিলেবাসে রয়েছে। আর দ্বিতীয়ত আমি আজকে একটা ক্লাসে একটা কথা বলেছি যে প্রত্যেকটার ক্ষেত্রে সাহিত্য ইতিহাস কিছু কিছু জিনিস ওতপ্রোতভাবে চলে আসে। যেমন আমি আজকে বলেছিলাম যখন ফোর্ট উইলিয়াম কলেজ তোমরা দেখতে পেয়েছো রয়েছে, এবার যখনই ফোর্ট উইলিয়াম কলেজ পড়বো তখন কিন্তু ওতপ্রোতভাবে শ্রীরামপুর মিশন আমাদের সাথে চলে আসবে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এবার প্রশ্ন, স্যার এই কোনটা কার সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত সেটা কি করে বুঝবো? এটা তখনই বুঝবে যখন সেই বিষয়টা পড়বে। তাই খুব মাইনিউটলি পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, তখনই বুঝবে যে কোন অংশটুকুনি পড়তে গেলে কোন অংশটুকুনি চলে আসে। যেমন ব্যাকরণের ক্ষেত্রে কারক বিভক্তি দেখেছিলে, কিন্তু আমি দেখো অনুসর্গ সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করেছি। কেন? কারণ বিভক্তি বললেই অনুসর্গ চলে আসে। তাই ইন্টার রিলেটেড এই ব্যাপারগুলো কিন্তু একটু, যেটা আন্তঃসম্পর্কযুক্ত যে বিষয় সেগুলো একটু মাথায় রাখতে হবে। কারণ এই ধরনের প্রশ্ন একটা কারণেই দেয়, খুব বেশি প্রশ্ন যে এরকম ভাবে পাবে তা নয়, কিন্তু পাবে। কেন পাবে? কারণ দেখো কম্পিটিশন এত লেভেলে বেড়ে গেছে যে সিলেবাস থেকে দিয়েও মেধা যাচাই করতে পারছে না, সকলেই হয়তো পেরে যাচ্ছে বা পেরে যাওয়ার সংখ্যাটা অনেক বেশি হচ্ছে। তখন কমিশন এটা দেখতে চাইছে যে কে মেধার পাশাপাশি কার পড়ার প্রবণতা রয়েছে, কোন স্টুডেন্টের মধ্যে আরো বেশি পড়বার, আরো বেশি জানবার আগ্রহ রয়েছে। সেই ব্যাপারটা জানবার জন্য কিন্তু কিছু কিছু প্রশ্ন এরকম ভাবে দিয়ে থাকে। তাই আমি ক্লাসে যেটা বলেছি, সৌমি চক্রবর্তী সে একই কথা বলছি, যে একটুখানি যেগুলো আন্তঃসম্পর্কযুক্ত, যেগুলো চলে আসে কোন একটা টপিক পড়তে গিয়ে, সেগুলো একটু পড়তে হবে। খুব বেশি ডিটেলে নয়, কিন্তু জানতে হবে সেই বিষয়টা সম্পর্কে। থ্যাংক ইউ স্যার। আর স্যার বলছিলাম যে আপনার পিডিএফটা কি পাওয়া যাবে, মানে পাবো? এটা আমাদের যারা পেড ব্যাচে ভর্তি হবে আমাদের অ্যাপে থাকবে। আমরা সাধারণত আচ্ছা, এই পিপিটি গুলো অ্যাপে সবটা আপলোড করি, কিন্তু ওপেন টু অল সকলের জন্য এগুলো কিন্তু থাকবে না। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। তবে আমাদের গ্রুপে আমরা পিএসসি সিলেবাসটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, প্রয়োজনে আজকে আরো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি দেখেছি। বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৈশাখী দত্ত বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বৈশাখী, আচ্ছা সুমন বসাক বলুন। সুমন বসাক। স্যার, হ্যাঁ বলছি আমি এবার বিএড এর রানিং থার্ড সেমিস্টার চলছে আমার। এবার ফোর্থ সেমিস্টার আমাদের প্রায় আগস্ট সেপ্টেম্বর নাগাদ হবে। এবার আমি বুঝতে পারবো কি কোন পরীক্ষা দিতে পারবো বুঝতে পারছি না, মানে এসএলএসটি কিসের টা জন্য মেবি প্রিপারেশন দিতে নেব। পারবে। এসএলএসটি টা মেবি পিএসসি টা দিতে হবে না? পারবে যদি তার পিএসসি টা যদি তার আগে, আশা করছি আগেই বেরোবে। ঠিক আছে? তো পিএসসি যদি বেরিয়ে যায় তাহলে পারবে না, কিন্তু এসএলএসটি টা আশা করি তুমি যে সময় বলছো ওই পুজোর আগে নাগাদ বেরোবে, তখন দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ। দেখো মিথ্যে কথা বলে লাভ নেই, যেটা সত্যি সেটাই, মানে যেটা আমি ঠিকভাবে জানি সেটা বলবো। যাই হোক, পালান সাহা। হ্যাঁ স্যার, নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলুন। স্যার, প্রথমত বিএসএসআই টিমকে ধন্যবাদ, এত সুন্দর একটা পিএসসি সিলেবাস মানে ধোঁয়াশার মধ্যে ছিলাম, অনেকটাই প্রশ্ন সমাধান করলেন স্যার, বুঝতে পেরেছি। আমার একটা কথা হলো, আমি আপনাদের এখানে নেট সেট পড়ি, এর পাশাপাশি আমি পিএসসিটা পড়তে পারবো, একটু সময় ব্যবধান পালান, তোমার কথা খুব কেটে যাচ্ছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? ওর কিছু কিছু অংশ কেটে গেল, আর কথাটাও ট্রেমলিং হচ্ছে, কেঁপে কেঁপে যাচ্ছে। ওর একটা জিনিস বুঝতে পারলাম, ও বিএসসিসিআই তে নেট সেট পড়ে, বাকিটুকুনি আর সেভাবে বুঝতে পারলাম না। এর পাশাপাশি মানে পিএসসিটা কিভাবে পড়বো সেটাই জানার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, ও নেট সেট পড়ে, পিএসসি কিভাবে পড়বে এটা একটু জানতে চাইছি স্যার, একটু ছোট করে যদি বলে দেন। আচ্ছা আচ্ছা, মানে পিএসসির একটা আমি বলে দিচ্ছি। দেখো, যেহেতু নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার মানে তুমি নিশ্চয়ই জানো টেক্সটগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে নোট ডাউন করতে হয়, টেক্সটগুলো কিভাবে খুঁটিয়ে পড়তে হয়, সেটা সম্পর্কে আর তোমাকে বলছি না। কারণ নেট সেট যে পড়ছে সে স্বাভাবিকভাবে কতটা খুঁটিয়ে পড়তে হয়, কোন অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো সে জানে। আর এবার আসি যে সাহিত্যের ইতিহাস এবং যে ব্যাকরণের পোর্শন রয়েছে সাহিত্যের ইতিহাসের,
ক্লাসের মধ্যে বলেছি, আবারও আমি ছোট করে একটু বলে দিচ্ছি। একটু জিস্ট তৈরি করো, যেরকম টেক্সটের ক্ষেত্রে করেছিলে, 2 থেকে 4 লাইনের প্রত্যেকটা টপিকের ওপর। সাল তারিখগুলো একটু ক্রোনোলজি অনুযায়ী পরপর পরপর মনে রাখতে হবে। কোন প্রত্যেকটা রচনাকার যেগুলো নির্বাচিত থাকবে সিলেবাসের মধ্যে, তাদের প্রথম রচনা, শেষ রচনা, কিছু উল্লেখযোগ্য রচনা, সেই কিছু উল্লেখযোগ্য রচনার চরিত্র এবং তাদের প্রকাশকাল, রচনাকাল প্রকাশকাল এই দুটো অনেক সময় আলাদা হতে পারে। এবং যদি কোনো উল্লেখযোগ্য পুরস্কার পায়, কোন রচনার জন্য পেয়েছে সেটা মাথায় রাখতে হবে। এবং ব্যাকরণটা কিন্তু অতি অবশ্যই যেটা নির্বাচিত থাকবে সিলেবাসের মধ্যে সেটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। উদাহরণ আগে পড়ো। আমি অনেক ক্ষেত্রে দেখবে অনেকে বলে হয়তো সংজ্ঞা পড়ে উদাহরণ পড়ো, আমি বলবো উদাহরণটা পড়ো, উদাহরণটার অ্যানালিসিস করো নিজে ভেঙে ভেঙে, দিয়ে সেখান থেকে সংজ্ঞাটা মনে রাখো নিজের মতো করে, বইয়ের ভাষা দিয়ে নয়। তাহলে কিন্তু পরীক্ষায় যখন কোনো কিছু থাকবে, বিশ্লেষণ আকারে যখন থাকবে অপশনের মধ্যে, খুব সহজেই কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে পারবে। ঠিক আছে? নেক্সট মৌসুমী দাস। মৌসুমী। বুলটি রয়। স্যার বলছি। বুলটি রয়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি মৌসুমী দাস বলছি। বলুন বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। ক্লাসটা আমার ভালো লেগেছে। আর স্যার আমার যেটা জানার ছিল যে 9, 10 আর 11, 12 যেহেতু সিলেবাস একই, তাহলে 9, 10 আর 11, 12 দুটোতেই কি বসতে পারবে একজন ক্যান্ডিডেট? হ্যাঁ, আশা করছি বুঝতে পারবে। হ্যাঁ, বুলটি রয় বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? একটু জোরে। হ্যালো। বুলটি রয় একটু জোরে বলবেন। বৈশাখী দত্ত। হ্যাঁ স্যার, আমার আজকের ক্লাস খুবই ভালো লাগলো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমার একটা প্রশ্ন ছিল, মাদ্রাসা সার্ভিস কমিশন যে এরকম একটা অদ্ভুত নিয়ম যে অনার্স পাস মিলিয়ে 50% হতে হবে, ওরকম কি এখানে কোনো নিয়ম আছে? স্যার, সৌমিক স্যার। হ্যাঁ, এইটা পিএসসির ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে পুরোপুরি ফাইনাল নোটিফিকেশন না এলে বোঝা যাবে না। তবে আমি আশা রাখছি যে এরকম কোনো যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়েছিল সেরকম কিছু থাকবে না, আমি আশা রাখছি। তবে পুরোপুরি ফাইনাল যখন নোটিফিকেশন আসবে সেটা পরিষ্কার হয়ে যাবে, এর জন্য একটু ওয়েট করে যাওয়া ভালো। আর স্যার এসএলএসটি তে কি এরকম নিয়ম হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখো, আমি একই কথা বলছি, এসএলএসটি এবং পিএসসির ক্ষেত্রে এর সম্ভাবনাটা অত্যন্ত কম। যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়েছিল সেটা এসএলএসটি এবং পিএসসির ক্ষেত্রে সম্ভাবনাটা কম, অন্তত পিএসসির ক্ষেত্রে তো খুবই কম। কিন্তু যতক্ষণ না পুরোপুরি ফাইনাল নোটিফিকেশন আসবে এ সম্পর্কে যাই বলা হবে সেটা কিন্তু মানে পুরোপুরি ধারণার উপর ভিত্তি করে বলা হবে। তাই এ ব্যাপারে এখনই কোনো কিছু ভাববার সময় আসেনি, এটা ফাইনাল নোটিফিকেশন যখন পাবলিশড হবে তখন বলা যাবে। তবে সম্ভাবনা কম মাদ্রাসার মতো। আচ্ছা স্যার, ঠিক আছে। খুব গোছানো একটা কমিশন, ঠিক আছে, এবং মানে এরা খুব স্কোয়ার কাট এবং একটা নিয়ম নীতি মেনে চলে। সো আশা করি ওই মাদ্রাসার মতো এরকম ডামাডোল হবে না। আশা করি স্যারও আমার সাথে একমত হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই স্যার, ওইটাই বলছিলাম ওদের। একদম বেশ। হ্যাঁ, ঋত্বিক গায়ন। স্যার আর একটা কথা একটু বলবো? বলুন। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন নয় ঠিক, এটা একটু পরামর্শ চাইছিলাম। মানে আমি একটু কম্পিটিশনের জন্য পড়াশোনা করছিলাম আর কি, অঙ্ক, ইংরেজি এইসব ক্লার্কশিপ গুলোর জন্য। তার সাথে এখানে থাকা প্রত্যেককে বলবো যে এসএলএসটি বা পিএসসি তো পড়ছো, পারলে তার সঙ্গে একটু কম্পিটিটিভটা ধরে চলো। কেন বলছি, যদি কোনো কারণে পিএসসির সঙ্গে পেপার 1 বলে একটা জিনিস অ্যাড করে দেয় তখন তুমি অ্যাডভান্টেজে থাকবে। আশা করি স্যার এই বিষয়ে একটু যদি মতামত জানান। হ্যাঁ একদমই তাই, মানে যেটা স্যার বললেন, আমি তো একটু আগেই বললাম কোশ্চেন ফরম্যাট 18-তে একরকম ছিল এবং 22-এ যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে হয়েছে তখন কিন্তু ইংলিশ এবং জিএ যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেটা ছিল। এবার তোমরা বুঝতে পারছো যত দিন যাচ্ছে কম্পিটিশন কি লেভেলে যাচ্ছে,
সেক্ষেত্রে যদি একটু কিছু ধরো রিজনিং টাইপের কিছু কোয়েশ্চেন বা কিছু ম্যাথ যদি অ্যাড করে দেয় কম্পিটিশনে, যখন সংখ্যাটা বেড়ে যাবে, মানে খুব আশ্চর্যের বিষয় নয়, তখন যদি চর্চার মধ্যে থাকো তখন কিন্তু এই বাড়তি অ্যাডভান্টেজটা পেয়ে যাবে। তাই একটুখানি চর্চার মধ্যে থাকো। তবে একটা কথা বলি, যে সাবজেক্টই পড়ো না কেন সারা দিনে কিন্তু সময়ের রুটিনটা ভাগ করে নিও। মানে এই নয় যে অঙ্ক এখন ভালো লাগছে তো অঙ্ক পরপর 4 ঘন্টা করে ফেললাম, আজকে বাংলাটার ইচ্ছা করছে না পড়লাম না, তা কিন্তু করো না। একটা নির্দিষ্ট ঘড়ির কাঁটা মেনে রুটিন করে ফেলো, এবং রুটিন কিভাবে করবে ইতিমধ্যে ক্লাসে বলে দিয়েছি, সেই অনুযায়ী পড়ো। তবে যদি অঙ্কের জন্য খাটতে থাকো তবে অ্যাডভান্টেজ পাবে। যদি কোনো কারণে সিলেবাসে এটা ইনক্লুড হয় তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ একটা পেয়ে যাবে। আর আমি এক্ষেত্রে একটা ছোট্ট পরামর্শই বলতে পারো, ঠিক আছে, মানে বাকিটা তোমাদের ইচ্ছা। দেখবে সামনে একটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আসছে, 2 নম্বর একটা স্কুল এসআইয়ের পরীক্ষা আসছে। এই 2 জায়গাতেই কিন্তু এই অঙ্ক, রিজনিং, ইংলিশ এগুলো সব লাগবে। তো এগুলো দুটোতেই কিন্তু তোমরা এলিজেবল, ঠিক আছে। তো হাতের 5 যদি শিখে রাখতে পারো, একটু সময় বেশি দিতে পারো, 2024 সাল হচ্ছে চাকরির সাল, একদম সোজা কথা বলছি। একটা চাকরি ছিনিয়ে নিতেই হবে। তো পিএসসি হোক, না হলে এসএলএসটি, না হলে তোমার স্কুল এসআই, না হলে গ্রাম পঞ্চায়েত, মানে বিফলে যাবে না, আমি এটুকু বলতে পারি। স্যার যদি একটু এই বিষয়ে বলেন। একদমই তাই, কারণ স্কুল এসআই এর ক্ষেত্রেও কিন্তু বিএড থেকে যে বিএড রিলেটেড পেডাগজির যে প্রশ্ন থাকে সাথে অঙ্ক, তারপরে তুমি পঞ্চায়েতের ক্ষেত্রেও আশা করা যাচ্ছে অঙ্ক, তারপর আদার্স যে সমস্ত জেনারেল যে অ্যাওয়ারনেস সেগুলো থাকবে। এবং পিএসসি যদি সাবজেক্টের সাথে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশটা অ্যাড করে, তখন কিন্তু এই যে কম্পিটিটিভের জন্য যে ইংলিশ, রিজনিং বা ম্যাথে এসব যে খাটছো সেটা কিন্তু কাজে লেগে যাবে। কিন্তু সকলকে একটা কথাই বলছি, কম্পিটিশন বাড়ছে, তাই একটা নির্দিষ্ট রুটিন করে নাও নিজেদের পড়বার জন্য, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সময় বের করে খাটতে থাকো। মোট কথা খাটতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, এবং এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মানে হঠাৎ করে 15 দিন বা 1 মাস পরে আমি সফলতা পেয়ে যাব, এটা কিন্তু কেউ মনে করো না। হ্যাঁ স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম। নেক্সট ঋত্বিক ঘোষ। হ্যাঁ স্যার, আপনাদের এই ক্লাসটা খুব সুন্দর লাগলো। আর আপনাদের আলোচনা থেকে বুঝলাম, মানে আমি যেহেতু এখন 3rd সেমিস্টারের বিএড এর ছাত্র, তাই মানে এই পরীক্ষাটা হয়তো দেওয়া যাবে না, এটা বুঝলাম। স্যার তাহলে আমার একটা জিজ্ঞাসা, যে আপনারা বেলুড়ে যেখানে পড়াচ্ছেন ওখানে তো স্যার অফলাইনেও পড়ানোর ব্যবস্থা আছে, মানে এটা জানার আর কি। হ্যাঁ, আমাদের মানে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার, নিশ্চয়ই তোমরা ইউটিউবে দেখেছো। আমাদের অফলাইন ক্লাস মাঝে মধ্যে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা রেগুলার অফলাইন ক্লাস এই কারণেই করি না। তুমি এখনই যদি শোনো, দেখবে এখানে উত্তরবঙ্গ থেকে হয়তো 10 জন আছে, জলপাইগুড়ি থেকে আছে, শিলিগুড়ি থেকে আছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, অল ইন্ডিয়া থেকে আমাদের কাছে স্টুডেন্টরা পড়ে। তো সে কারণে অনলাইনে অনেক ক্ষেত্রেই সম্ভব না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা সবসময় বেস্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ফ্যাকাল্টিদেরকে দিয়েই পড়াই। যেমন স্যার নিজে আজকে এখন আছে, ঠিক আছে। তো স্যার তো এসে প্রতি সপ্তাহে বা এভরিডে বিএসএসসিআই অফলাইনে, তো তুমি স্যারকে এই কোয়ালিটির ক্লাস পাবেন। তো সে কারণেই আমরা অনলাইনটাকে বেশি প্রেফার করি। তবে আমরা মাঝে মধ্যে অফলাইন ক্লাস ডাকি, এটা অপশনাল, হয়তো মাসে একটা, 2 মাসে একটা, এরকম, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনাদের বেলুড়ের মানে ঠিকানাটা কোথায় স্যার যদি বলেন? হোয়াটসঅ্যাপ করবেন, জানিয়ে দেবো। বেলুড় মঠের একদম পাশে, ঠিক আছে। বেলুড় মঠের পাশে, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এমডি সুনীল খান। আচ্ছা, আমরা আর 2 জন ময়ূরী নন্দী পর্যন্ত নেব, তারপরে আজকে আর আমরা প্রশ্ন উত্তর নেব না। ইতিমধ্যে ঘড়ির কাঁটায় প্রায় 9:30। এমডি সুনীল খান। হ্যাঁ স্যার, সানিউল খান বলছি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার বলছিলাম এখানে স্যার পেপার 1টা কি বাংলার সঙ্গে পেপার 1টাও পড়ানো হবে? আপনি কি নেটের কথা বলছেন না এখানে পিএসসির কথা বলছিলাম স্যার? ওখানে তো আবার এই মুহূর্তে পেপার 1 যেহেতু সিলেবাস আমাদের কাছে স্পষ্ট নয়, যখন স্পষ্ট হবে তখন আমরা।
স্যার ওখানে তো ইংলিশের কিছু প্রশ্ন আছে বা ইংলিশ থেকে হয়, সেটাই বলছিলাম স্যার। আগে আসুক, এখনো তো আসেনি, যদি ইনস্ট্রাকশন আসে তখন আমরা ভাবো, তার আগে না। ঠিক আছে স্যার বলছিলাম অ্যাডমিশন নিলে যদি এটা হয় তাহলে ওটাও কি পড়ানো হবে, ওটাই জানতে চাইছিলাম। এই কোর্সের মধ্যে ওটা ইনক্লুড হয়। ঠিক আছে স্যার বলুন, আপনি কিছু বলছেন। হ্যাঁ, আমি যে প্রশ্ন করলে এমডি সামিল খান বা সুনীল খান, যাই হোক নামটা ঠিক শুনতে পারিনি, যে কারণে বলছি আমি একটুখানি বলে দিই। সাবজেক্ট, এই পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট আছে তাতে কিন্তু সাবজেক্টের ওপর জোর বেশি থাকবে, হয়তো পুরোটাই সাবজেক্টের ওপর হবে, বা বড় জোর যদি 100 নাম্বারের পরীক্ষায় 70 নাম্বার কি 75 নাম্বার সাবজেক্ট থেকে থাকবে। তাই সকলকে বলছি সাবজেক্টটা কিন্তু খুব বেশি পরিমাণ গুরুত্ব দিতে হবে, কারণ আদার্স যেটা থাকবে সেটা যে একদম গুরুত্বহীন সেটা বলছি না, ওখান থেকেও নাম্বার গ্রো করা যেতে পারে। কিন্তু ও যেহেতু বলছিল যে আর কি, তাই সেক্ষেত্রে আমি বলে রাখি সাবজেক্ট থেকে কিন্তু বেশি প্রশ্ন থাকবে। নেক্সট ময়ূরী নন্দী, বলো। স্যার বলছিলাম যে ওই 2022-এর পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পরীক্ষাটা ছিল, সেখানে তো সিলেবাসটা চেঞ্জ হয়ে ওই জেনারেল পেপারটা ইনক্লুড হয়েছিল। তো সেখানে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস বলে উল্লেখিত ছিল। তো সেখানে মানে যে পেপারটা আমি দেখেছিলাম প্রশ্নপত্রটা, সেখানে অঙ্কের কোনো বিষয় কিন্তু প্রশ্নে ছিল না দেখলাম। তো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি অঙ্ক বা রিজনিং এগুলো পড়ছে? না না, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে এগুলো পড়ে না, ঠিক আছে। তবে পিএসসি সাধারণত তাদের মানে সবকিছুতে ওই অঙ্ক রিজনিং এসব ঢুকিয়ে দেয়, তো এর একটা প্রবণতা আছে। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনুযায়ী ওই জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকেজিএস আর তার সঙ্গে ইংলিশটাই ছিল। তো এখন কি হবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তো দেখা যাক, আমরা ওয়েট করব সময়ের জন্য, ঠিক আছে। তাছাড়া আমাদের কাছে তো কোনো অপশন নেই না। ঠিক আছে, বেশ, একদম। তো থ্যাংক ইউ প্রত্যেককে, ঠিক আছে। আমরা আজকে প্রায় অনেকক্ষণ তোমাদের সঙ্গে, প্রায় 2 ঘন্টা একসঙ্গে কাটালাম। আশা করি এই ক্লাস তোমাদের উপকারে এসছে এবং আগামী দিনে আরো ক্লাস আসবে। পাশাপাশি জানিয়ে রাখি আমাদের নতুন ব্যাচ আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। যারা মনে করছো বিএসএসসি এর হাত ধরে নিজের স্বপ্ন পূরণ করবে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্যারকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে পুরো জিনিসটা আমাদের সামনে বোঝানোর জন্য। এবং আজকে প্রত্যেককে আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, আপনাকেও অনেক থ্যাংক ইউ। যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে প্রায় 350 থেকে 400 স্টুডেন্ট আমাদের এই ক্লাসটায় জয়েন করেছিল। ইভেন হাইয়েস্ট আমরা দেখেছি, মানে পার্টিসিপেন্ট সংখ্যা 265ও টাচ করে গেছিল। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবেই থেকো। গ্রুপেও আমি তোমাদেরকে জানিয়ে দেবো, অনেকে বই সম্পর্কে জানতে চাইছো, আমি বই সম্পর্কে একটু বলে রাখি। পিএসসির বই মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নেই, কারণ বইগুলো যা বেরিয়েছিল সেই 2018-19-এ। তো আমাদের